আচ্ছা, তো পিএসপি দিয়ে যখন প্রজেক্ট করবেন, আপনার আগে থেকে কি এইচটিএমএল একটা প্যানেল ডিজাইন করে দেওয়া থাকবে না? এটা হয়তো বা আপনার ডিজাইনার করে দিবে। আর যদি এমন হয় যে না আপনি নিজেই করবেন, তাহলে আপনার দুইটাই করা লাগতে পারে। তো ডিজাইন আপনি করবেন, ডেভেলপমেন্ট আপনি করবেন। ঠিক আছে? আর নর্মালি এমন হয় যে অনেক সময় ডিজাইনার একটা ডিজাইন করে দেয়, গ্রাফিক ডিজাইনার না, কিন্তু ওয়েব ডিজাইনারই একটা ডিজাইন করে দেয়, ওইটার আবার ডেভেলপার কি করে, ডেভেলপমেন্ট করে। ঠিক আছে? তো আমার কাছে একটা ছোট একটা ইয়ে আছে, এটাতে আপনারা কাটাছেঁড়া করে টেস্টিং করতে পারেন। ঠিক আছে? এটা ডাউনলোড দিলাম, কই গেল, এই যে ডাউনলোড দিছি, এটা আপনাদের ড্রাইভও আপলোড করে দিই। ঠিক আছে, আপনাদের ড্রাইভও আপলোড করে দিছি। এইটারে যেটা করবেন, প্রথমে এই ফাইলটা নিয়ে রাখবো কই, যেহেতু পিএসপি নিয়ে কাজ করবো, আগে সার্ভার অন করে নিব না? আগে আমার অ্যাপাচি আর মাই এসকিউএল চালু করে নিলাম। এবার ফাইল রাখতে হবে কোথায়, রাখতে হবে কোথায়? জাম্পের মধ্যে, এসটিডক্স এর ভিতর। তো আপনার ফাইল আগে রাখতে হবে আপনার সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে, এসটিডক্স এর মধ্যে। ঠিক আছে? এখানে মনে করেন যে রাখলাম, কই আসলো না, কপি হয় নাই না, এখান থেকে কাট করে নিয়ে আইসা এসটিডক্স এর মধ্যে রাখলাম। এরপর এটারে কি করব, এখানে এক্সট্রাক্ট করব। ঠিক আছে, দিলাম D105 প্রজেক্ট নামে। ঠিক আছে, D105 প্রজেক্ট নামে এটারে কি করলাম, এক্সট্রাক্ট করে রাখলাম। ঠিক আছে, এখন এটার মধ্যে কি কি দেওয়া আছে, এটার মধ্যে একটা জাস্ট এইচটিএমএল সিএসএস জেএস দিয়ে একটা ডিজাইন করা, সিম্বল ডিজাইন, আর কিছু না। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপ দিয়ে একটা ড্যাশবোর্ডের ডিজাইন করা। ড্যাশবোর্ড কি জিনিস? প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল থাকে। ঠিক আছে, ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল থাকে, যেখান থেকে মূলত ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আসে। যে কোনো ইয়েতে মনে করেন যে আপনাদের ই লার্নিং এর ওয়েবসাইট, এটা হলো কি ফ্রন্ট এন্ড, যেটা মানুষ দেখতেছে। কিন্তু এইটার আড়ালে একটা কি থাকে, ব্যাক এন্ড, যেখানে মনে করেন যে কেউ একটা কোর্স অ্যাড করলো, সেই কোর্সের কি দিবে, ধরেন কোর্সের নাম, কোর্সের ডিউরেশন, এই যে কোর্সের প্রাইস, কয়টা ক্লাস, সব ইনফরমেশনগুলো দিয়ে একটা ফর্ম সে ফিল আপ করবে না? সে ফিল আপ করবে, মানে এটা অ্যাডমিন প্যানেল থেকে কেউ একজন করবে, এটা তো আর ইউজার দেখবে না। ইউজার ওটাতে ঢুকার অ্যাক্সেসও নাই। উনি ওখান থেকে এটাকে অ্যাড করবে, আর ফ্রন্ট এন্ডে কি জিনিসটা শো হবে। তো ওই যে ব্যাক এন্ডের মধ্যে যে ড্যাশবোর্ডটা থাকে, একটা কন্ট্রোল প্যানেল থাকে, এই কন্ট্রোল প্যানেলটা ডিজাইন করার কাজ কি, ডেভেলপমেন্টের কাজ। ঠিক আছে, আর একটা কন্ট্রোল প্যানেল যদি আপনি ডিজাইন করতে পারেন, মানে ডেভেলপমেন্ট করতে পারেন, এরপর ওইটা দিয়ে আপনি যে কোনো কিছু চালাতে পারবেন। ওটা হলো গাড়ির ইঞ্জিনের মতো। ঠিক আছে, আমি যদি একটা ইঞ্জিন দিয়ে, একটা মোটর দিয়ে, ওটা দিয়ে আপনি ফ্যান বানায় ফ্যান চালাতে পারবেন, গাড়িতে লাগায় গাড়িও চালাতে পারবেন, যে কোনো কিছু চালাতে পারবেন। তো আপনার মূল কাজ হলো ড্যাশবোর্ড কিভাবে ডেভেলপমেন্ট করে এটা দেখা। ঠিক আছে, কারণ ঘুরায় ফিরে দেখবেন একই জিনিস। এই যে এখানে কি অ্যাড করছে, ধরুন কোর্সের নাম, ক্লাস, মান্থ, প্রাইস, এগুলো দিয়ে অ্যাড করছে। আপনি যদি এটা দিয়ে বলি একটা হসপিটাল ম্যানেজমেন্ট বানান, আপনি কি করবেন? পেশেন্টের নাম, পেশেন্ট কই ভর্তি হয়েছে, কোন রোগে ভর্তি হয়েছে। আবার যদি বলেন যে টেস্টের জন্য, যে ওই পেশেন্ট কোন কোন টেস্ট করতে হয়েছে, কোন টেস্টের প্রাইস কত, ডিসকাউন্ট কত হয়েছে, এগুলা। আবার মনে করেন স্কুল ম্যানেজমেন্ট করবেন, আপনি স্টুডেন্ট অ্যাড করবেন, তখন যে স্টুডেন্ট কয়জন আছে, তারপর টিচার কয়জন আছে, স্টাফ কয়জন আছে, এগুলো না। তো কোর কনসেপ্টটা সেম থাকে। এরপরে ডিজাইন, এক এক ডিজাইন এক এক রকম থাকে, এক এক জায়গার ডিজাইন এক এক রকম, এক একজন ফ্রন্ট এন্ড এক এক ভাবে রাখে। তো এই যে ড্যাশবোর্ডটা, এইটা ড্যাশবোর্ড নরমালি অনেক বড় বিশাল থাকে, বাট এটা একটা ছোট একটা ড্যাশবোর্ড, যেটার আপনারা টেস্ট করতে পারেন এটার মধ্যে। ঠিক আছে, এটারে কাটা ছেঁড়া করে যেমনি ইচ্ছা টেস্ট করতে পারেন। তো এটারে দেখার জন্য এখন কি করব, আমি এখান থেকে আগে যাব কোথায়, লোকাল হোস্টে। আগে গেলাম লোকাল হোস্টে, এই যে D105
প্রজেক্ট, এরকম একটা প্রজেক্ট। ঠিক আছে, এটা হলো মনে করেন আপনার ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল, যেটা যেখান থেকে আপনি ওয়েবসাইটের জিনিসপাতি অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড করার জন্য প্রথমে যে ফাংশনটা আছে ইউজার্স অ্যাড করা আছে। এখানে আমার ওয়েবসাইটের যে ইউজারগুলো আছে, ইউজারদের লিস্ট এখানে শো করবে, যদি এটা তো এইচটিএমএল এ করা। এইচটিএমএল মানে কি, এখানে কোনো ডাইনামিক ডাটা আছে? এগুলা ডিফল্ট লেখা, এখানে ডিফল্ট লেখা। এরপরে মনে করেন আপনি এখান থেকে নতুন নতুন ইউজার অ্যাড করতে পারেন, যে কোনো টাইপের ইউজার হইতে পারে, টিচার হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, পেশেন্ট হইতে পারে, আপনার এমপ্লয়ি হইতে পারে, স্টাফ, যে কোনো কিছু হইতে পারে। বাট ধরেন আপনি ইউজার অ্যাড করতে পারেন, এরকম একটা পেজ থাকবে যেখান থেকে আপনি ইউজার অ্যাড করবেন। ঠিক আছে, আবার ইউজারের কি থাকতে পারে, ইউজারের কি রোল থাকতে পারে না? ইউজারের কিন্তু বিভিন্ন রোল থাকে, সবাই কি সবকিছুর অ্যাক্সেস পায়? কারণ আপনি যখন একটা ড্যাশবোর্ডে ঢোকেন, ড্যাশবোর্ডের মধ্যে সব কন্ট্রোল থাকে না? ইউজারের কন্ট্রোল, ব্যানারের কন্ট্রোল, ইত্যাদি যাবতীয় কন্ট্রোল থাকে। এখন একজন মনে করেন উনি স্টাফ, উনিও এখানে লগ ইন করবে হয়তোবা ওনার ইনফরমেশনের জন্য, যে হয়তোবা কোর্স অ্যাড করতেছে, কোর্স অ্যাড করতেছে না ড্যাশবোর্ড থেকে ই লার্নিং এর ওয়েবসাইটে। এখন যিনি কোর্স অ্যাড করতেছে উনি কি দেখতে পারবে কত সেল হইতেছে না হইতেছে, ইয়ারলি মানে মান্থলি প্রফিট কত, সেলস কত, কোন প্রজেক্ট কই চলতেছে, এগুলো ওনার দেখা দরকার আছে? কোম্পানি অ্যাডমিনও চাইবে না যে উনি এগুলো দেখুক, ওটা কোম্পানির বিজনেসের জায়গা। ওনার কাজ হলো আপনি এখানে এন্ট্রি দিবেন, আপনার এখানে কি কি কোর্স আসতেছে না আসতেছে এগুলো অ্যাড করবেন। কিন্তু ড্যাশবোর্ড তো একটাই, তখন কি করা লাগে, হয়তো একটু রোলের ব্যাপার করা লাগে, প্রত্যেকের আলাদা আলাদা ডেজিগনেশন থাকে, সবার জন্য একটা লিমিটেশন। ধরেন যে সুপার অ্যাডমিন, সে সব দেখতে পারবে, তার কাছে ফুল অ্যাক্সেস আছে। আবার যে মনে করেন ম্যানেজার, তার কাছে হয়তো বা হাতে গোনা দুই একটা বাদে, যেমন একদম ডিলিট করা বাদে, ম্যানেজারের কাছে ধরেন ডিলিট করা বাদে ম্যাক্সিমাম অ্যাক্সেসই থাকে, উনি সবকিছু পারে বাট ইউজার ডিলিট করতে পারে না। ঠিক আছে, এই জন্য বললাম না যে ওয়েবসাইটে যখন এন্ট্রি হয়ে যায় মানে অ্যাডমিশন, পরে আর রিমুভ করতে পারে না, কারণ ওটা ডেভেলপার ছাড়া রিমুভ করার কোনো সিস্টেম থাকে না। ঠিক আছে, যদি আপনি রাখতে চান তাহলে থাকবে, আর যদি না রাখতে চান তাহলে কি নরমালি থাকে না। তো এরপরে মনে করেন যে ওই যারা মনে করেন এন্ট্রি দিবে বা স্টাফ বা টিচার যারা, তাদেরকে বললো যে আপনাদের অ্যাক্সেস থাকবে কতটুকু, শুধু আপনারা এই প্যানেলটাই দেখতে পারবেন, যে আপনি কোর্স এন্ট্রি দেওয়ার যে অপশন ওইটাই দেখতে পারবেন, বাকিগুলো আর দেখতে পারবেন না। তো এইগুলা কাজ করে কি রোল ম্যানেজমেন্ট। এরপরে আপনার ফটোটা দেখানোর উদ্দেশ্য হলো ফাইল কিভাবে আপলোড করা হয় এটার জন্য। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে ফাইল কিভাবে, যে প্রোফাইল পিকচার আপলোড করেন না ফেসবুকে, এই কাজগুলো কিভাবে হয় এইটা। তো ইউজার অ্যাড করতে পারেন, আবার প্রত্যেকটা ইউজারের ইন্ডিভিজুয়াল ভিউ পেজ আছে একটা, প্রত্যেকটা ইউজারের ভিউ পেজ, তার একটা ইনফরমেশনের বিস্তারিত ভিউ দেখার জন্য। ঠিক আছে, আবার ধরেন এন্ট্রি দিছেন, এখন ভুল হয়েছে, এডিট করা দরকার না? তখন কি করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এডিট করতে পারবেন তার ইনফরমেশন। ঠিক আছে, আর ডিলিট, ডিলিটের মধ্যে আবার দুইটা সিস্টেম থাকে, একটা হলো আপনার যেমন ডিলিট করে দিছি, একবার ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে মানে চলে গেছে, হ্যাঁ, এটাকে বলা হয় হার্ড ডিলিট। আর আরেকটা ডিলিট আছে কি, সফট ডিলিট। সফট ডিলিটে কি হয়, সফট ডিলিটে আপনার ডাটাটা আপনি এখান থেকে ডিলিট করে দিচ্ছেন, ধরেন ম্যানেজারের কাছে অ্যাক্সেস আছে, ম্যানেজার এখান থেকে একটা ইনফরমেশন ডিলিট করে দিল, ইনফরমেশনটা ধরেন চলে গেল। ঠিক আছে, ইনফরমেশনটা ধরেন চলে গেল, বাট অ্যাকচুয়ালি যদি ইনফরমেশনটা চলে যায়, আপনার পরে যদি ইনফরমেশনটা লাগে, তখন তো আর পাইতেছেন না, কারণ ইনফরমেশনটা ডিলিট হয়ে গেছে। এক্ষেত্রে কি করা যায়, একটা রিসাইকেল বিন সিস্টেম রাখে অনেক সময়, একটা রিসাইকেল বিন সিস্টেম রাখে। ধরেন এখানে আরেকটা প্যানেল থাকে যে রিসাইকেল বিন, ওইটার মধ্যে গিয়ে কি হয়, জমা হয়, ওটার মধ্যে জমা হয়। আবার রিসাইকেল বিনটা কে দেখতে পারে, শুধুমাত্র সুপার অ্যাডমিন, শুধুমাত্র সুপার অ্যাডমিন, অথবা মনে করেন যে সিইও সিবিও যারা আছে তারা দেখতে পারে। বাকি যারা আছে তারা মনে করবে যে হ্যাঁ ডিলিট তো করে দিছি, কাম গোটায় ফেলছি, বাট সুপার অ্যাডমিন দেখতে পারে যে না, ইউজার কয়টা ডিলিট হইতেছে এবং ডিলিট ইনফরমেশন গুলো তখনও থাকে। একমাত্র সুপার অ্যাডমিন বা ডেভেলপার তখন পারে যে এটাকে একবারে ডাটাবেস থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া। ঠিক আছে, পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া। ঠিক আছে, আর এখন এটাকে শুরু করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এটা কি ফাইল, এইচটিএমএল না সবগুলা? আমরা কাজ করব কি পিএইচপি তে না, পিএইচপি প্রজেক্ট করব না? তো সর্বপ্রথম কাজ কি, এইচটিএমএল যে টেমপ্লেট গুলো আছে এগুলারে কি করা, পিএইচপি তে কনভার্ট করা। সর্বপ্রথম কাজ হলো এটা, এটাকে পিএইচপি তে কনভার্ট করা। আচ্ছা, এখানে একটা লগইন পেজও আছে। ঠিক আছে, লগইন পেজ তো এখানে দেওয়া না, এখানে একটা লগইন পেজও আছে, এখান থেকে কানেক্ট করা আছে, কানেক্ট করা না, একটা লগইন পেজও আছে। এখান থেকে আপনি কি করতে পারেন, লগইন করতে পারেন। যখন আপনি লগইন করবেন তখনই তো ড্যাশবোর্ডে যাবেন।
ঠিক আছে, তো লগ ইনের কাজটা করবো পরে, কারণ লগ ইনের কাজ যদি আগে করি তাহলে বারবার আমার কি করা লাগবে, আমার তখন ইউজার নাই, ইউজার আছে কোনো ডাটাবেসে, ডাটাবেসই নাই, ইউজার আসবে কোত্থেকে? এজন্য আগে ইউজারের কাজ করে তারপরে যেতে হবে লগ ইনের কাজে। তো ধরে জানে রাখেন যে এটা লগ ইনের পেজ আছে, লগ ইন দিয়েও কাজ করা হবে। ঠিক আছে, লগ ইন পেজ দিয়ে আপনি লগ ইন করার পর আপনি এই পেজে আসতে পারবেন। এখন সর্বপ্রথম কাজ কি তাইলে, এগুলারে পিএসপি তে কনভার্ট করা। পিএসপি তে কনভার্ট করা সহজ না, জাস্ট কি করব, ডট এইচটিএমএল টারে ডট পিএসপি, ডট এইচটিএমএল টারে বলবো ডট পিএসপি, ডট পিএইচপি, পরে বলবো ডট পিএইচপি। এটার জন্য যেটা করবেন, যে এখন থেকে বসতেছেন না, যেখানে একটা পিসি ফিক্স করে রাখবেন যে আমি আসলে এই জায়গাতে বসবো, তাহলে কি হবে, ডেইলিটা ডেইলি করতে পারবেন। এক এক দিন যদি এক এক পিসিতে বসেন কোনো তালমিল পাবেন না। ঠিক আছে, এটা কি করলাম, পিএসপি তে কনভার্ট করে নিলাম। এবার এটারে কোড এডিটরে ওপেন করে নিব। ঠিক আছে না, কোড এডিটর ওপেন করে নিছি। এখন আরেকটু প্রবলেম হবে, আরেকটা কি প্রবলেম হবে, এতক্ষণ যখন আমরা এখানে ক্লিক করার পর কি অল ইউজারে যেতে পারছি না, এখন গেলে কিন্তু আসবে না। কেন? কারণ নাম চেঞ্জ হয়েছে না। ওইখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি দেওয়া ছিল, ডট এইচটিএমএল। তো এই জায়গায় ইনফরমেশন গুলো আপনাদেরকে একটু আপডেট করতে হবে। যেমন প্রথমে তো হলো কি আমার সাইড বার না, তো ইন্ডেক্স পেজ থেকে শুরু করি, ইন্ডেক্স পেজ থেকে, ইন্ডেক্স পেজ থেকে শুরু করি। আচ্ছা, ইন্ডেক্স পেজ থেকে শুরু করার আগে আরেকটা কাজ করি, তাহলে বারবার আমার কষ্ট করে চেঞ্জ করা লাগবে না। সেটা কি জিনিস, সেটা হলো আমরা যখন একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখি, ড্যাশবোর্ডের সব কন্টেন্ট কি প্রত্যেক পেজে চেঞ্জ হয়? আমি যদি এখন কোন পেজে আছি, ইন্ডেক্স পেজে না, এখান থেকে যদি আমি ইয়াতে যাইতাম, ইউজার পেজে যাইতাম, ধরুন এখান থেকে আমি অল ইউজার ডট পিএইচপি তে গেলাম, আমার কোন জায়গাটা চেঞ্জ হয়েছে, জাস্ট এই মাঝখানের অংশটা চেঞ্জ হয়েছে না, এই অংশটা, এই অংশটা চেঞ্জ হয়েছে না। আবার যদি আমি মনে করেন অল ইউজার আছে, এখান থেকে আমি গেলাম মনে করেন যে ভিউ ইউজারে, শুধু এই অংশটা চেঞ্জ হইতেছে না। তাহলে এই যে উপরে এটা, মানে ধরেন এখানে একটা নেভিগেশন বার বা হেডার যেটাই থাকে, এখানে একটা হেডার, সাথে যে এই অংশটা, তারপরে মনে করেন আমার কি সাইড বার, আর নিচে একটা কি ফুটার, এই জিনিসগুলা কি কমন না, ফিক্সড। তো দ্যাট মিনস আমার এখানে যদি ইউজারের মতো ইউজার আছে, ব্যানার আছে, এখানে ধরেন আরো অনেক কিছু থাকবে, মানে অ্যাকচুয়াল ড্যাশবোর্ডে আরো অনেক কিছু থাকে, বাট এখানে ধরেন টেস্টিং এর জন্য দুইটা জিনিস অ্যাড করা আছে, জাস্ট ইউজার আর ব্যানার, ইউজার আর ব্যানার। এখন অনেকগুলো যখন থাকবে, প্রত্যেকটার জন্য এরকম প্রত্যেকটা পেজের হেডার ফুটার থাকবে, এখানে কিন্তু প্রত্যেকটা পেজের ইয়ে আছে, যেমন অ্যাড ইউজার পেজ, এই যে উপরে কি হেডার, এই যে সাইড বার, আর নিচে ফুটার। আবার অল ইউজার পেজ, এখানেও কিন্তু সাইড বার আছে, এই যে সাইড বার। তারপরে এডিট ইউজার পেজ, এখানেও কিন্তু কি আছে, এই যে সাইড বারের মেনুটা, প্রত্যেকটা পেজে আছে না। এখন ইন কেস এই যে আমার চেঞ্জ করা লাগতেছে, আমি এখন এই যে ইউজারে যাব, আমার সাইড বারে অল ইউজার ডট এইচটিএমএল কি করা লাগবে, এটারে অল ইউজার ডট পিএসপি করা লাগবে না। এটা এখন আমার চেঞ্জ করতে গেলে কয় জায়গায় চেঞ্জ করা লাগবে, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, লগ ইন বাদে এটা পাঁচটা পেজ, পাঁচ জায়গায় যা যা চেঞ্জ করা লাগতেছে। যদি আরো পেজ থাকে, 10টা 12টা পেজ থাকে, 10 12 জায়গায় গিয়ে চেঞ্জ করা লাগে। তো ফেসবুক বা যে কোনো জায়গায় গেলে খেয়াল করবেন, ফেসবুক কিন্তু সেম সিস্টেম, ফেসবুক বা গুগল বলেন, যে কোনো জায়গায় কিন্তু প্রসেসটা সেম। আপনি যখন এই যে পেজে আসলাম, আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ধরেন আমার এটা একটা কি কন্ট্রোল প্যানেল না, কন্ট্রোল প্যানেলের মতোই তো, এটা ডিজাইন আলাদা, এটা ডিজাইন আলাদা। এখন প্রত্যেকের গুগলের ইউজার কতজন আছে, টোটাল ইউজার্স অফ গুগল ওভার 4 বিলিয়ন। এখন 4 বিলিয়নের জন্য তার মানে এরকম একটা পেজ আছে, 4 বিলিয়ন পেজ আছে। এখন 4 বিলিয়ন পেজের মধ্যে এই পার্সোনাল ইনফোতে এই কালারটা সে চেঞ্জ করবে, বা ধরেন এই পার্সোনাল ইনফো লেখাটা চেঞ্জ করবে, পার্সোনাল ইনফরমেশন বানাবে, ইনফো থেকে ইনফরমেশন বানাবে, তার কি 4 বিলিয়ন পেজে চেঞ্জ করা লাগবে না? এটা কি সম্ভব 4 বিলিয়ন পেজে ম্যানুয়ালি চেঞ্জ করা? তো এইটার জন্য যেটা করা হয়, এই ড্যাশবোর্ডের যে কমন অংশটা, কমন যে অংশটা আছে না, এইটাকে কাইটা একটা ফাইলের মধ্যে রেখা দেয়।
এটারে কাইটা একটা ফাইলের মধ্যে রাখে। কারণ হেডারের একটা ফাইল, সাইডবারের একটা ফাইল, ফুটারের একটা ফাইল। এরপরে কি করে, ওই ফাইলটা ওই 4 বিলিয়ন পেজের সাথে লিংক করা থাকে। 4 বিলিয়ন পেজের সাথে কি লিংক করা থাকে। এখানে আদতে 4 বিলিয়ন পেজ না, পেজ কিন্তু একটাই। পেজ কিন্তু একটাই, বা জাস্ট যার যার পেজে তার তার ছবি আসতেছে, যার যার পেজে তার তার নাম আসতেছে। আপনি লগ ইন করেন, এখানে আপনার নাম আসবে, আপনার ছবি আসবে না। পেজ তো 4 বিলিয়ন না, একটা পেজই, জাস্ট এক একজনের কাছে এক এক ইনফরমেশন শো করতেছে। তো একটা পেজ দিয়ে কিভাবে বানাইলো, ওই কাটাছেড়া সিস্টেম করি, ঠিক আছে। যে কমন পার্টটাকে কাইটা কি করছে, একটা পেজের সাথে লাগাই দিছে, ওইখানে মনে করেন যে যার যার ইনফরমেশন চেঞ্জ হয়। এখন যদি উনি ওই যে হেডারের পার্টটা কাইটা যেটা রাখছে, ওই কাটা পার্টের মধ্যে যদি ইনফো থেকে ইনফরমেশন করে দেয়, 4 বিলিয়ন মানুষের কাছে চেঞ্জ হয়ে যাবে না একবারে। তো এটা সহজ পদ্ধতি না, ঠিক আছে। এই কাজটা মূলত আগে করা লাগে। আর এই কাজটারে কি বলা হয়, এই কাজটাকে বলা হয় পিএইচপি মাস্টারিং, ঠিক আছে। কি বলা হয়, মাস্টারিং। এই মাস্টারিং নেট আবার কোন মাস্টারিং, মাস্টারিং পিএইচপি মাসুদ আলম, এটাকে বলা হয় পিএইচপি মাস্টারিং, ঠিক আছে। মাস্টারিং, মাস্টারিং মানে হলো যে কমন পার্টস গুলাকে কাটাছেড়া করে একটা স্ট্রাকচারে নিয়ে আসা। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের আগে কোডটাকে দেখতে হবে যে এখানে কমন পার্ট কোনগুলা, কমন পার্ট কোনগুলা। তো ধরেন ইন্ডেক্স পেজ থেকে শুরু করি, আগে ইন্ডেক্স পেজ থেকে শুরু করি। এই যে ডক টাইপ এইচটিএমএল থেকে শুরু করে আইসা আমার এখানে শুরু হয়েছে কোথায়, ইন্ডেক্স পেজে। ওয়েলকাম আবির মাহমুদ, এতটুক বাদ না, বাকি পুরাটাই তো আমার কমন পার্ট। তাহলে এই যে ওয়েলকাম আবির মাহমুদ, এই যে এটা না তো কই, এই যে ওয়েলকাম, এতটুক না। এই যে রোটা, এই রো, রো এর মধ্যে আছে কি, এই যে কল MD12, কল MD12, দ্যাট মিন্স এতটুকু অংশ হলো আমার এক্সট্রা, বাকি পুরাটা কি কমন, বাকি পুরাটা কমন না। এরপরে আসি অন্য কোনো একটা পেজে দেখি, ধরেন অ্যাড ইউজার পেজে গেলাম। অ্যাড ইউজার পেজে গেলেও দেখবেন যে এখানে যদি লেখা আছে যে কন্টেন্ট পার্ট লিখে কাটা আছে, এই যে দেখেন আবির মাহমুদ অনলাইন, এখান থেকে শুরু করে সাইডবার, কন্টেন্ট, এই যে কল এমডি কত 10, কল এমডি 10, এখান থেকে আমার ইয়ে শুরু হয়েছে না, ব্রেড ক্রাম, এই যে হোম ড্যাশবোর্ড, এখান থেকে মানে ড্যাশবোর্ডটাকে এটার ভিতরে রাখা হয়েছে। ড্যাশবোর্ডটাকে কি কমন পার্টের বাইরে রাখা হয়েছে, কারণ এটাও তো চেঞ্জ হবে, সব পেজে তো ড্যাশবোর্ড থাকবে না। সব জায়গায় কি ড্যাশবোর্ড থাকবে, ইউজার পেজে গেলে কি ড্যাশবোর্ড আসার কথা। তাহলে কমন পার্ট হয়েছে এতটুক বাদে, এতটুক বাদে মানে কতটুক, এতটুকু বাদে, এই জায়গাটুক, বুঝতে পারছেন। এই জায়গাটুক বাদে যা আছে ওইটা কমন পার্ট। এখন বুটস্ট্র্যাপের ভাষায় এটাকে মনে করেন ভাগ করছে এমন ভাবে 2 10 দিয়ে, ধরেন এতটুকু হলো কত, কল এমডি 2, আর এই পাশের টুক কত 10, এই 2 আর 10 এই হিসাবে ভাগ করা হয়েছে। এই জন্য এই যে কল এমডি 10 যেটা আছে না, এখান থেকে হিসাব করা হয়েছে আমার। পিএসপি তার একটা ভেজাল কি জানেন, দেখেন এই ট্যাগের ক্লোজিং ট্যাগ বলতে সব ট্যাগই দেখাইতেছে, সব ট্যাগ দেখাইতেছে না। আমি বুঝতে পারবো এখন এটার ক্লোজিং কোনটা। এটার জন্য যেটা করতে পারেন, একটা এক্সটেনশন আছে, কি যেন নাম, ক্লোজিং ট্যাগ, হাইলাইট ম্যাচিং ট্যাগ, এটাই মনে হয় হাইলাইট ম্যাচিং ট্যাগ, হাইলাইট ম্যাচিং ক্লোজিং ট্যাগ, এটাকে ইনস্টল করে নিব। কারণ এইচটিএমএল এ দিলে নরমালি একটা দেখায়, বাট পিএসপি তে কি করে সিমিলার সবগুলো ট্যাগ দেখায়। এটার জন্য এটার ইনস্টল করে নিতে পারেন, এটার নাম হলো কি হাইলাইট ম্যাচিং ট্যাগ, হাইলাইট ম্যাচিং ট্যাগ। এখন যদি ক্লিক করি, আসছে, কাজ হইছে। এখন যেটা হইছে খেয়াল করেন, এই যে একটা হলুদ দাগ আসছে, এখন কিন্তু আমি দেখতে পারবো এই যে এটার শেষ কোনটা, এই যে একটা হলুদ দাগ, দাগটা যদিও হালকা, একটু আগে একটু গাঢ় দেখাইলো মনে হইলো। আচ্ছা, আপনি ট্যাগের মধ্যে ক্লিক করলে কি করবে, দেখাবে কোনটা শেষ কোনটা দেখাইতেছেন এখন। এবার সুবিধা হয়েছে। এবার যেটা করব, আমার কল এমডি 10টার আলাদা করতে হবে, তার মানে না, কল এমডি 10 ইন্ডেক্স পেজের মধ্যে কই আছিল, এই যে কল এমডি কত
10 শুরু হয়েছে কোথায়, এখানে, শেষ হয়েছে এইখানে। এবার এইখানে আমরা চলে আসি ফোল্ডারে। ফোল্ডারে আসার পর যেটা করব, এখানে আমরা একটা ইয়া রাখতে পারি, নতুন একটা ফোল্ডার। এটার নাম দিলাম ধরেন কমন, কমন, অথবা ধরেন ইনক্লুডস। ইনক্লুডস মানে কি, এই জিনিসগুলো এখানে ইনক্লুড হবে। এখানে যে ফাইলগুলো থাকবে এগুলো আমার মেইন ফাইলের সাথে ইনক্লুড হবে। এবার ইনক্লুডের মধ্যে আমরা 3টা ফাইল বানাবো। কি কি ফাইল বানাবো? কি কি ফাইল? একটা রাখলাম হেডার, এখানে ধরেন আমার হেডারটা থাকবে, ঠিক আছে না? আরেকটা কি বানাইলাম তাইলে? সাইড বার। আরেকটা বানাইলাম সাইড বার ডট পিএসপি। আরেকটা রাখলাম কি, ফুটার। আরেকটা বানাইলাম ফুটার ডট পিএসপি, ঠিক আছে, ফুটার ডট পিএসপি। এখন কি করতে হবে, এই যে আমার কল md10 এর উপরে যা আছে এটা কি আমার হেডার? পুরোটা তো হেডার না, এটার ভিতরে আবার সাইড বার হেডারও আছে। যেমন কল md10 এর উপরে এই পার্টটা হলো সাইড বার, মানে এই যে একটা ইমেজ থেকে নেম শুরু করে এই অংশটা না, এই অংশটা কোনটা? এই অংশটা হলো আমার এই যে এই সেকশন, এই যে কন্টেইনার শুরু হয়েছে এখান থেকে, যে কল md2 এটুক না, এই সেকশন, এই যেখানে লিখে রাখছি আমি কন্টেন্ট পার্ট একটা ক্লাস দিয়ে রাখছি যাতে আপনাদের অসুবিধা না হয়। এর উপরে যতটুকু আছে না সেকশন, এটা হলো কি আমার হেডার। এই হেডারটারে আমি পুরোটা নিয়ে যাবো, পুরোটা কাট করে নিয়ে কই রাখবো? ওই যে ইনক্লুডস ফোল্ডারের মধ্যে হেডার ডট পিএসপি এখানে রেখা দিলাম, এখানে রেখা দিলাম। এরপরে কি করব, আমার হেডার থেকে শুরু করে, তার মানে যে এখান থেকে শুরু করে কল কত পর্যন্ত? 10 পর্যন্ত। 10 থেকে তো আমার ইয়া শুরু, মেইন পার্ট না? তাহলে এর উপরে যতটুকু আছে এটা কি আমার? এটা কি সাইড বার, এটা হলো আমার সাইড বার। তাহলে এটা কই রাখবো? ইনক্লুডস এর মধ্যে সাইড বার ডট পিএসপি তে রেখা দেব। শেষ, হেডারের কাজ শেষ, সাইড বারের কাজ শেষ। এবার আসি কল md10 শেষ হয়েছে কই? এখানে না? তাহলে এরপরের টুক কি? ফুটার। এরপরে যা আছে পুরাটারে কি করব, কাট করে ফুটার ডট পিএসপি তে ফেলাই দেব, কাজ শেষ। করবো, দাঁড়ান। এবার এগুলারে কন্ট্রোল এ দিয়ে, হয়ে গেল, কন্ট্রোল এ দিয়ে শিফট ট্যাব দিয়ে একটু কি করলাম, পিছনে নিয়ে আসলাম, আর কিছু না। এই হলো আমার কি কাটা অংশটা। এবার এই অংশটাকে ভাঙা চলে যাবে না নরমালি, কারণ উপরে হেডার নাই, হেডারের মধ্যে তো সব সিএসএস ছিল। এইবার এটাকে ইনক্লুড করার 2টা মেথড আছে। হ্যাঁ, আমার হেডার ফুটারটা তো উপরে অ্যাড করতে হবে, মানে কোড আনবো না, বাট ওই ফাইলটা আমার এখানে অ্যাড করতে হবে না? এটার জন্য 2টা সিস্টেম আছে পিএসপি তে। একটার নাম হলো ইনক্লুড, ঠিক আছে, ইনক্লুড ইন পিএইচপি। আরেকটা কি আছে? রিকোয়ার। আরেকটার নাম হলো রিকোয়ার, আর এ কিউ আর ই, রিকোয়ার ইন পিএইচপি। 2টা মেথডেই কাজ করতে পারেন। তো এই 2টার ডিফারেন্স কি যেখানে চলে আসছে, পিএইচপি ইনক্লুডস এন্ড ডিফারেন্স, এই যে অ্যাডভান্স থেকে এগুলো এখন ফাইলের মধ্যে দেখুন, প্রজেক্টের মধ্যে এগুলো ইউজ হইতেছে। তো ইনক্লুড আর মানে রিকোয়ার কেন ইউজ হয়? এই কাজটার জন্য, যে একটা ফাইলের মধ্যে তুলে নিয়ে আসা। দ্য ইনক্লুড অর রিকোয়ার স্টেটমেন্ট টেক্সট অল দ্য টেক্সট কোড অর মার্কআপ, মানে এটার ভিতরে যাই থাকুক, এই যে হেডারের মধ্যে টেক্সট বা কোনো কোড বা যাই থাকুক, সেটা কি করবে, এক্সিস্ট ইন স্পেসিফিক ফাইল অ্যান্ড কোডস ইট ইনটু ফাইল দ্যাট ইউজেস ইনক্লুড স্টেটমেন্ট। ঠিক আছে, এটা 2টা ডিফারেন্স কি? রিকোয়ার কি করে, রিকোয়ার উইল প্রসিডিউর এ ফাটাল এরর অ্যান্ড স্টপ দ্য স্ক্রিপ্ট। যদি ফাইলটা না পায়, যদি ফাইলটা না পায়, সে কি করবে, একটা ফাটাল এরর দেখাবে এবং স্টপ দ্য স্ক্রিপ্ট, কোড আর চলবে না, মানে বাকি পরের কি আছে ওইগুলার কিছুই দেখা যাবে না। আর ইনক্লুড কি করে, ইনক্লুড অনলি প্রডিউস এ ওয়ার্নিং অ্যান্ড স্ক্রিপ্ট উইল কন্টিনিউ, স্ক্রিপ্ট উইল কন্টিনিউ। যেমন ধরেন আমি আসি কোথায়, ইন্ডেক্সের মধ্যে, উপরে আমার ফার্স্টে কি দরকার, হেডার। ফার্স্টে কি দরকার, হেডার। তো হেডার যেহেতু পিএসপি কোড লিখবো, পিএসপি শুরু করে নিতে হবে না? আবার এগুলো তো এইচটিএমএল কোড, এই জন্য এখানে আবার শেষ করে নিতে হবে না? এতটুকু, এর মাঝখানে আমি পিএসপি কোড লিখবো। এইখানে আমি বললাম যে ইনক্লুড, কি বললাম, ইনক্লুড কি ইনক্লুড করবে, হেডার ডট পিএসপি আছে কোথায়, ইনক্লুডস ফোল্ডারের মধ্যে না? এইখানে বললাম ইনক্লুডস ফোল্ডারের মধ্যে হেডার ডট পিএসপি, হেডার ডট
পিএইচপি। এখন দেখবেন আমার এখানে হেডার পার্টটা চলে আসছে না? হেডার পার্ট আসছে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোডটা দেখি, এখানে কি কোথাও পিএইচপি লেখা আছে? দেখাইতেছে না যে ডক টাইপ থেকে শুরু হয়েছে, এরপরে আবার এই অংশ চলে আসছে। সো এটা কি করে, জাস্ট কোডটাকে উঠাই না এখানে বসায় দিছে, উঠাই না বসায় দিছে। এখন এই জিনিসটা আমি যদি 100টা পেজের সাথে লাগাই দিই, আমি ওই এক জায়গায় চেঞ্জ করলে কি ওই 100 জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা হলো একটা সিস্টেম। আর ইনক্লুডের সমস্যাটা কি বলছে, ধরেন ইনক্লুডের পরে কি ওয়েলকাম আবির মাহমুদ এতটুক না। এখন ইন কেস ধরেন আমার এখানে ফাইল বানানো একটু ভুল হইলো কোনো কারণে, বানান ভুল হয়েছে না, এখন কি দেখাবে? কি এরর দেখাবে? ওয়ার্নিং। কি বলছে এখানে? ইনক্লুড কি করে? অনলি প্রডিউসে ওয়ার্নিং, মানে যদি ফাইলটা না পায় কোনো কারণে, মানে ফাইলের নাম ভুল হয়েছে বা ফাইল নাই বা অন্য কোনো ফোল্ডারের নাম ভুল হয়েছে, কি করবে? একটা ইনক্লুড ওয়ার্নিং দিবে যে ফেল টু ওপেন স্ট্রিম, নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এই নামে কোনো ফাইল বা ডিরেক্টরি নাই, এটা বলছে। বাট আমার পরের টুকি চলছে না, পরবর্তী অংশটুকু কি দেখা গেছে না? এই যে হোম ওয়েলকাম এতটুকু কি আসছে না? এটা হলো ইনক্লুডের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আর রিকোয়ার্ড দিলে কি হবে তাহলে? আমি যদি এখানে রিকোয়ার ইউজ করি, ধরুন রিকোয়ার ইউজ করলাম, ইনক্লুডস দিলাম, আসছে না? এখন রিকোয়ার দেওয়ার পর যদি কোনো কারণে বানান ভুল হয় বা ফাইল না পায়, তাহলে কি হবে? একটা ফ্যাটাল এরর দিবে, ঠিক আছে। এই যে ফাটাল এরর, আনকট এরর, ফেইল্ড ওপেনিং রিকোয়ার্ড, এই ফাইলটা মানে ইনক্লুডের মধ্যে এই ফাইলটা কি করতে পারতেছে না, সে ওপেন করতে পারতেছে না, ঠিক আছে। আর এটার ডিফারেন্সটা কই তাইলে? পরবর্তী যে এই যে ওয়েলকাম কলেমডি 12 ওয়েলকাম পার্ট, এগুলো কি রান হইছে? আর রান হয়নি। তো এইটার রিকোয়ারের মানে হলো যে আমার ফাইল রান করতে হইলে এটা আমার লাগবেই, লাগবে, এটা না হইলে আমি পরের কোনো কাজই করব না। আর ইনক্লুডের কাজ কি, যে এটা পাইলে করব, না পাইলে আমি বাদ রেখা পরের কাজ, ওটা ওয়ার্নিং দিয়ে বাকি পরবর্তী লাইনগুলো আমি পড়তে থাকবো, ঠিক আছে। এটা হলো রিকোয়ার্ড অ্যান্ড ইনক্লুড। তাহলে কখন কোনটা ইউজ হবে? রিকোয়ার্ড ইউজ হবে কখন? যখন মনে করেন যে আমার কিছু জিনিস ফরজ ওয়েবসাইটের জন্য, যেটা আমার লাগবেই, না হইলে হইতেছেই না। যেমন ডাটাবেস, ডাটাবেস ছাড়া দিয়ে ডাইনামিক কোনো কাজ হবে? হবে না। তো ওই সব ক্ষেত্রে কি ইউজ হবে? রিকোয়ার। আর যেই জিনিস মনে করেন যে আমার হইলেও চলে, না হইলেও আমি চাই যে পরবর্তী জিনিসগুলো চলুক, তখন ইনক্লুড, ঠিক আছে। আবার রিকোয়ার আর ইনক্লুডের আরো দুইটা অংশ আছে, সেই দুইটা অংশ কি? একটা হলো রিকোয়ার ওয়ান্স আর একটা হলো ইনক্লুড ওয়ান্স। একটা হলো কি রিকোয়ার ওয়ান্স আর একটা ইনক্লুড ওয়ান্স। কই এখানে দেয় নাই, আছে মানে একটা হলো রিকোয়ার ওয়ান্স আর একটা ইনক্লুড ওয়ান্স। এটা আবার কি কাজ করে তাইলে? এটা কাজ করে, ধরেন আমি ইনক্লুডস থেকে ইনক্লুড করে আনলাম, ইনক্লুডস ফোল্ডারের মধ্যে হেডার ডট পিএইচপি এটাকে আনলাম। এরপরে কি করলাম, আমি ভুলে এটারে আরো একবার কি করলাম, আরো 2-3 বার কি করলাম, ডিক্লেয়ার করে ফেললাম। এখন হেডার হবে কয়টা আমার? 4টা হেডার। সমস্যা না? কারণ হইতে পারে আপনি পরে কোথাও অন্য জায়গায় কল করছেন, ভুলে ডাবল কল হয়ে গেছে। এই জন্য ইউজ করা হয় কি ইনক্লুড ওয়ান্স, ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স। এটা মানে বুঝাই যাচ্ছে, এটা মানে কি তাইলে? একবার, একবার। এখন ইনক্লুড ওয়ান্স করছি, তার মানে এটা একবার ইনক্লুড করবে। এরপরে যদি আবার ইনক্লুড দিই, কি দেখাবে? আসবে ইনক্লুডের ক্ষেত্রে। যদি বলি রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, কি সমস্যা? include once, include once is a construct in PHP that includes elevated specific file during execution strip. Its primarily function ensures file include only once. এটা ইনশিওর করে কি যে আপনার ফাইলটা শুধুমাত্র একবারই ইনক্লুড হয়েছে, ঠিক আছে, একবারই ইনক্লুড হয়েছে। বাট আমাদের এখানে বারবার দেখাইতেছে কেন? হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স দিছি, একবার ইনক্লুড হয়েছে না। এখন যদি আমি আবার রিকোয়ার দিই, তাহলে তো আমাকে ইরর দেখানোর কথা, ইরর দেখায় না কেন? ইনক্লুডস এর মধ্যে হেডার ডট
PHP না, সমস্যা আছে। দুইটাই সেম ভাবে কাজ করে, ইনক্লুড এবং রিকোয়ার্ড দুইটাই সেম ভাবে কাজ করে। দুইটার কাজই হলো এটা যে আমার একবারের বেশি যাতে কি না হয়, ইনক্লুড না হয়। এখন যদি আমি ইনক্লুড ওয়ান্স দেওয়ার পর একবারে বেশি ইনক্লুড হয় তাহলে তো মনে হয় ঘাপলা আছে। না। হুম, হুম, আচ্ছা, কারণ ইনক্লুড ওয়ান্স যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে বারবারই কি ইউজ করতে হবে, ইনক্লুড ওয়ান্স। ইনক্লুড ওয়ান্স যদি না দেন তাহলে কি হিসাবে কাউন্ট করবো এটাকে, নর্মাল ইনক্লুড হিসাবে, নর্মাল ইনক্লুড হিসাবে। এই জন্য আপনি যেইটাকে চাইবেন যে আমি একবার ইনক্লুড করব, ওই ক্ষেত্রে আমি কি ইউজ করব, ইনক্লুড ওয়ান্স। আর যে জিনিসটা বারবার ইনক্লুড হবে তখন ইনক্লুড, তখন ইনক্লুড। কারণ এই জিনিসটাকে যদি আমি আবার ইনক্লুড দিয়ে আমি ইনক্লুড করি, হ্যাঁ, ইনক্লুড দিয়ে যদি আবার ইনক্লুড করি কি আসবে, আবার হেডার ডট পিএসপি আসবে। ঠিক আছে, এখন কয়টা দেখাবে, দুইটা। বানান ভুল হইছে, ফোল্ডারের নাম। ঠিক আছে, দুইটা আসছে। কারণ দুইটা আসছে কেন, এখান থেকে ইনক্লুড হয়েছে কয়টা, এক। আর এখান থেকে ইনক্লুড হয়েছে কয়টা, একটা। এই মোট দুইটা। তো যেই ফাইলগুলো আপনি চাইবেন যে একের বেশি ইনক্লুড না হোক ওইগুলাতে কি ইউজ করবেন, ইনক্লুড ওয়ান্স। এই সেম জিনিস রিকোয়ার্ড ওয়ান্সে, রিকোয়ার ওয়ান্স। ঠিক আছে, একবার করে আসবে এই সিস্টেম। এখন হেডার ডট পিএসপি আনতে পারছি, এরপরে কি দিব তাইলে, সাইড বার। এরপরে কি দিব, ফুটার। এরপরে ফুটার দিব না, ফুটার ডট পিএসপি দিলাম। এখন সমস্যাটা আবার কই, হ্যাঁ এই যে সমস্যাটা কই দেখছেন, এই যে আমার হেডার, সাইড বার, তারপর কি ফুটার, তারপরে কি আমার কন্টেন্ট, এমন কি হওয়ার কথা। তাহলে আমার ইনক্লুড গুলা কই করতে হবে, হ্যাঁ যেটা যেই জায়গায় ছিল ওই জায়গায়। দ্যাট মিন্স আমার এইখান থেকে শেষ হইছে কই, এটা, এটার পরে ফুটার না, এইখানে আমার আবার পিএসপি শুরু করতে হবে, আবার শেষ করতে হবে, এর মধ্যে রিকোয়ার করতে হবে। এবার ঠিক আছে না, এবার আসছে। এখন আবারও একটা প্রবলেম আছে। আবার প্রবলেম কি জিনিস, ইন কেস চিন্তা করেন আপনি এই ইনক্লুড ফোল্ডারের কোনো নাম চেঞ্জ করলেন, বা ইনক্লুড ফোল্ডারের মধ্যে ফাইলের নাম চেঞ্জ করলেন। ফাইলের নাম চেঞ্জ করা লাগতে পারে না অনেক সময়। হেডারের জায়গায় মনে করেন দুইটা হেডার আসছে, মানে ক্লায়েন্ট দুইটা হেডার ইউজ করবে, একটা মনে করেন যে টপ বার আর একটা মাঝখানে হেডার। তখন চিন্তা করেন যে সেটার নামটা চেঞ্জ করে দিই, একটা নাম দিলাম মেইন হেডার আর একটা দিলাম সেকেন্ডারি হেডার, সমস্যা না। তখন আমার আবার ওই 4 বিলিয়ন পেজের মধ্যে কি করা লাগবে, নাম চেঞ্জ করা লাগবে। তাহলে লাভ হলো কিছু, লাভ হলো না। তো এই লাভটা কেমনে করা যায়, রিকোয়ার্ড ইউজ করবো বাট লাভ করা লাগবে। কেমনে লাভ করব, সেটার জন্য আমরা এই জিনিসটা এখানে আমরা ফাইলের মধ্যে এভাবে ইনক্লুড করব না, এভাবে ইনক্লুড করব না। না করে কি করব, না করে করব যে আমরা এখানে ধরেন আরেকটা ফোল্ডার বানাবো ফাংশনস নামে। এখানে আমার সব কি থাকবে, ফাংশন থাকবে। ওয়েবসাইটে যত ফাংশনালিটিস এর কাজ ফাংশনের মধ্যে থাকবে। এইটার মধ্যে আরেকটা ফাইল বানাইলাম কি নামে, কি নাম দেওয়া যায়, ফাংশন ডট পিএসপি, ফাংশন ডট পিএসপি বা ফাংশনস ডট পিএসপি একটা হইলেই হইলো। ফাংশন ডট পিএইচপি, ফাংশনস ফোল্ডারের মধ্যে ফাংশন ডট পিএইচপি। এইবার এই ফাংশন ডট পিএইচপির মধ্যে আমরা কি করব, ফাংশন নিতে পারি না। শুরুতে পিএইচপি শুরু করলাম আর পিএইচপি শেষ করলাম, শেষ করছি না। এইবার এখানে আমরা কিছু ফাংশন ক্রিয়েট করি। ফাংশন ক্রিয়েট করতে পারি না, বলবো কি ফাংশন, ফাংশন। এখানে আমার পাবলিক ফাংশন প্রাইভেট ফাংশন এগুলো দরকার নাই কেন,
কারণ পাবলিক ফাংশন, প্রাইভেট ফাংশন বা অ্যাক্সেস মডিফায়ার কখন ইউজ হয়, যখন আপনার ফাংশন কোনো একটা ক্লাসের মধ্যে থাকে, কোনো একটা ক্লাসে। এখানে তো কোনো ক্লাস নাই, এই জন্য বাই ডিফল্ট এটা পাবলিকই আছে। শুধু ফাংশন লিখলে এই ফাংশন মানেই পাবলিক ফাংশন। এবার একটা ফাংশন ক্রিয়েট করলাম আমি, ধরেন নাম দিলাম গেট, গেট হেডার, গেট হেডার। এই গেট হেডার যখন কল করবে তখন আমার হেডারটা আসবে। ঠিক আছে, তখন আমার হেডারটা আসবে। হেডারটা কোত্থেকে আসবে, দিলাম যে ইনক্লুড ওয়ান্স, কোন জায়গায়, ইনক্লুড ওয়ান্স ইনক্লুডস এর মধ্যে, ইনক্লুডস এর মধ্যে হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি। তারপরে আমরা এখন সাইডবার আর ফুটারের জন্য কি করব, সেম ভাবে বানা নিলাম। একটা হবে আমার গেট সাইডবার, গেট সাইডবার, আরেকটা গেট ফুটার, গেট ফুটার। আর ফোল্ডারের নাম ইনক্লুডস এর মধ্যে সাইডবার ডট পিএইচপি, আরেকটা দিলাম মনে করেন ফুটার ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি আরেকটা ফুটার ডট পিএইচপি। এখন আমার কাজটা আরো একটু সহজ হয়ে গেছে। আমি এখানে কি ইনক্লুড করব এখন, ফাংশন। ওই যে ফাংশন ফাইলটা ক্রিয়েট করছি, এই জিনিসটা খালি আমার ইনক্লুড করে দিলেই তো হয়েছে। ইনক্লুড ওয়ান্স ইনক্লুডস এর মধ্যে, ইনক্লুডস এর মধ্যে না তো, ফাংশনস এর মধ্যে ফাংশন ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি। দ্যাট মিন্স আমার ফাইলগুলা কিন্তু আসছে, আসছে না, ইনক্লুড আসছে। এখন আমার কি করতে হবে, জাস্ট ফাইলগুলা বলবো কি গেট, গেট হেডার, গেট হেডার, হেডার আসছে। এরপরে বলবো কি গেট সাইডবার, গেট গেট সাইডবার, সাইডবার আসছে। আর নিচে কি করব, গেট ফুটার, গেট ফুটার। এখন আমার সুবিধাটা হইতে পারছে। এখন আবার যদি কখনো মানে ফাইলের নাম বা ফোল্ডারের নাম যে কোনো কিছু চেঞ্জ করা লাগে, জাস্ট কুইক চেঞ্জ করব, এই জায়গায় চেঞ্জ করে দিব। আমার এই ফাইলে ধরারই দরকার নেই, এই জায়গায় যা আছে তেমন থাকবে। এখানে জাস্ট একটা জিনিস আমার ফিক্স রাখতে হবে, এই যে ফাংশনস, এই জিনিসটা কি করতে হবে, ফিক্স রাখতে হবে। ঠিক আছে, তার মানে আমার ইন্ডেক্স পেজটা এখন মাস্টারিং করা হয়েছে। এখন সেম ভাবে কি করা লাগবে, বাকি পেজগুলো মাস্টারিং করা লাগবে, বাকি পেজগুলো মাস্টারিং করা লাগবে না? তো বাকিগুলাতেও ইন্ডেক্স পেজ, অ্যাড পেজ, অ্যাড পেজের মধ্যেও এই কাজ করলাম, যে এই যে কন্টেন্ট, এখান থেকে উপরে যা আছে পুরোটা বাদ দিয়ে দিলাম, উপরে যা আছে পুরোটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। কোথা থেকে, কন্টেন্ট থেকে। এই যে কলাম ডি 10, সব জায়গায় আমি কলাম ডি 10টার হিসাব রাখবো, যে আমার এই কলাম ডি 10টা হলো আমার কি আলাদা পার্টটা, আর এর বাদে উপরে যা আছে এগুলো সব আমার সেম পার্ট। ঠিক আছে, হেডার সাইড বার মিলানো, এখানে এবার সেম কাজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এটা কি করবো, এখান থেকে বসাই দিব। ঠিক আছে না? আর লাস্টে কি আছে আমার, গেট ফুটার। এটা শেষ হবে কোথায়, এই কল এমডি 10 শেষ হয়েছে যেখানে, সেখানে না? তো এখানেও চেক করি, কল এমডি 10 শেষ হয়েছে কই, এই যে এখানে। এরপরে যা আছে পুরোটাকে আমি বাদ দিয়ে দিব, এই। ঠিক আছে, আর কোড করবেন সব সময় গুছায়, এলোমেলো রাখা যাবে না। ঠিক আছে, এই যে সামনে অনেক গ্যাপ না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, ট্যাব দিলে সামনে যাবে, আর শিফট ট্যাব দিলে কই যাবে, পেছনে। পিছনে না এরকম এতটুকু পর্যন্ত লাগায় রাখবেন। ঠিক আছে, এখন দেখতে ভালো লাগবে। এই হলো অ্যাড ইউজার, এটারে কপি করে নি, তাহলে তো তাড়াতাড়ি হবে না। অ্যাড ইউজার, এবার অল ইউজার, অল ইউজারের মধ্যে খুঁজবো কই কন্টেন্ট, এই যে কন্টেন্ট, উপরেরটাকে বাদ দিয়ে দিলাম।
আর এটা শেষ হয়েছে কই, এখানে। এখান থেকে নিচের পার্টটা বাদ দিয়ে দিলাম। গেট ফুটার, ঠিক আছে, সেমিকোলন দিতে হবে কিন্তু অবশ্যই। অল ইউজার, এডিট ইউজার, এডিট ইউজার, এডিট ইউজারের এই যে এখান থেকে এডিট ইউজার, ইন্ডেক্স পেজ তো করছি, আর ভিউ পেজ, ঠিক আছে, ভিউ পেজ। লগ ইন পেজে কিন্তু মাস্টারিং করা লাগে না, লগ ইন পেজ কিন্তু আলাদা, কারণ লগ ইন পেজ একটাই। লগ ইন পেজে তো আর হেডার ফুটার সাইড বার কিছু নাই। এজন্য লগ ইন পেজ মাস্টারিং করা লাগে না। এই জায়গাগুলো কিন্তু সাবধানে খাটবেন, ঠিক আছে, কারণ এই একটা ডিপ যদি মিস হয়ে যায় তখন দেখা যায় ডিজাইন একটু এলোমেলো হয়ে যায়। মিস হয়ে গেলে এলোমেলো হয়ে যাবে না। ভিউ পেজ হয়েছে না, সবগুলো পেজ মাস্টারিং করা হয়েছে। এখন আমার যদি চেঞ্জ করা লাগে, এই যে অল ইউজারে যাব, কই চেঞ্জ করব? হুম, হ্যাঁ, তাহলে ওই যে সাইডবার ডট পিএইচপি আছে না, এই এক জায়গায় যদি আমি এখন চেঞ্জ করি, আমার সবগুলো পেজের সাইডবারে চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে। এই যে সাইডবার, এখানে হবে কি ইন্ডেক্স ডট পিএইচপি, অল ইউজার ডট পিএইচপি, অল ইউজার ডট পিএইচপি, ঠিক আছে। আর এইগুলা চেঞ্জ করতে হলে আমার ইন্ডিভিজুয়াল পেজে যাইতে হবে, কারণ এটা তো আর কমন পার্টের অংশ না, ঠিক আছে। অ্যাড ইউজার, এটা কোন পেজে আছে? অল ইউজার পেজে। অল ইউজার পেজে, অল ইউজার পেজের উপরে এই যে অ্যাড ইউজার ডট এইচটিএমএল, কি হবে? অ্যাড ইউজার ডট পিএইচপি। আরেকটা জায়গায় চেঞ্জ হবে যেগুলাতে, ভিউ ইউজার ডট পিএইচপি, এডিট ইউজার ডট পিএইচপি, এরকম। অ্যাড ইউজার, সেটা আবার অ্যাড ইউজারের মধ্যে চেঞ্জ করা লাগবে। অ্যাড ইউজার, অ্যাড ইউজার, অ্যাড ইউজারের মধ্যে কই চেঞ্জ করব? এই যে এটা হলো আপনার অ্যাড ইউজার থেকে আবার অল ইউজারে যাওয়ার জন্য, ঠিক আছে। অ্যাড ইউজার থেকে অল ইউজারে যাওয়ার জন্য এখানে বলবো অল ইউজার ডট পিএইচপি। সেম ভাবে মনে হয় ভিউ পেজেও আছে একটা, এই যে অল ইউজার ডট পিএইচপি, আর একটা হলো এডিট ইউজার, এডিট ইউজারের মধ্যেও আছে অল ইউজার ডট পিএইচপি। আরেকটা কাজ রাখতে পারেন, এই যে লগ ইন পেজের মধ্যে, লগ ইন পেজের মধ্যে এই যে সাবমিট বাটন, এখানে মনে করেন একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে রাখলেন যে ইন্ডেক্স ডট, এটা জাস্ট আপাতত দিয়ে রাখা, ঠিক আছে, এখন তো যেহেতু লগ ইন লগ আউট করা নাই। আর সাইড বারের যে লগ আউট বাটন আছে না, এখানে কি দিলাম? লগ ইন ডট পিএইচপি, মানে এখানে ক্লিক করলে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। আর লগ ইন পেজের মধ্যে, লগ ইন পেজ কই, যে লগ ইন পেজের কই চেঞ্জ করলাম? ও আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু লগ ইন লগ আউট হইতেছে না, জাস্ট কি করলাম, একটা পেজ থেকে একটা পেজে জাস্ট যাইতেছে আপাতত, এইরকম।
তো হইছে, এটা হলো কি মাস্টারিং। মাস্টারিং করা যাবে না? হুম, মাস্টারিং করা যাবে না? বললাম মাস্টারিং বুঝছেন? ঠিক আছে, এটাই। ম্যাক্সিমাম ড্যাশবোর্ডে সিস্টেম সেম, এই জিনিসগুলো আলাদা হয় মেইনলি হেডার ফুটার আর সাইড বার, হেডার ফুটার আর সাইড বার। এখন আমার কাজ হলো এটার মধ্যে থেকে আমি যখন ইউজার পাঠাবো, একটা ইউজার কি করব, অ্যাড করব, সর্বপ্রথম কাজ হলো এটার সাথে একটা ডাটাবেস কানেক্ট করা। একটা ডাটাবেস লাগবে। ডাটাবেস কই আছে আমার? এই যে মাই এসকিউএল বরাবর অ্যাডমিন কই নিয়ে আসবে, পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এখানে মূলত আমার ডাটাবেস গুলো আছে। কি ব্যাপার, আসে না কেন? আচ্ছা, এইটা হলো আমার কি ডাটাবেস, এটা হলো আমার ডাটাবেস। ডাটাবেসের সার্ভার কি 127.0.0.1, এটার মানেই কিন্তু লোকাল হোস্ট। আপনি যদি লোকাল হোস্ট না লিখে এটা লিখেও যদি যান কখনো, আপনার কই নিয়ে আসবে? লোকাল হোস্ট দিলে যেখানে আনতো এখানে আসে না। এটা হলো লোকাল হোস্ট, সেটাও কি লোকাল হোস্ট। এটা হলো আমার ডোমেইন নেম, আর এটা কি আইপি। আইপি থাকে না, প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু আইপি থাকে। আমাদের আইপি মনে রাখা সহজ না দেখেই কিন্তু এরকম একটা নাম দেওয়া হয় যেটা আমরা মনে রাখতে পারি, ওইটা ওই আইপির সাথে কানেক্ট করা থাকে। যে অমুক ডট কম লিখলে আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, আদতে আমরা যাই কোথায়, ওই আইপিতে। ঠিক আছে, এটা কি করে আইপি দিয়ে মানে মনে রাখা সহজ। এখন আপনার যদি এরকম বলতো যে আমার ওয়েবসাইটের নাম এত ডট এত ডট এত, জীবনে মনে রাখা যেত? সম্ভব না। গুগল মাইক্রোসফট ফেসবুক নাম দিলে চলে আসে। তো এটা হলো এটার আইপি, আমরা দুইটা দিয়ে কাজ করতে পারি। আর সার্ভার টাইপ কি, মারিয়াডিবি সার্ভার, প্রোটোকল ভার্সন 10, ক্যারেক্টার সেট ইউএফটি 8। এই যে ইউএফটি 8, এটাও কিন্তু এখানে কি থাকে, এই যে ইউএফটি 8 ক্যারেক্টার সেট ইউএফটি 8, দ্যাট মিন্স এই ইউএফটি 8 এর এখান থেকে যাবতীয় ইনফরমেশন যত যাবে, টেক্সট যত স্ট্রিং টেক্সট যাবে ওটা এখানে আসবে। অনেকে কি করে ম্যাম্প ইউজ করে বা ওয়াম্প যারা ইউজ করে, ওয়াম্পের কিন্তু আগের কিছু ভার্সন বা নতুন ভার্সন ইউএফটি 8 সাপোর্ট করে না। ঠিক আছে, ওখানে আরেকটা কি যেন ভার্সন আছে, ইউএফটি 8 এম বি, এই যে এটা চার্সের কি ইউএফটি 8 এমবি 4, এইটা এটার জন্য অনেক সময় প্রবলেম হয়। ম্যাম বা অন্য কিছু ইউজ করলে অনেক সময় সবই ঠিক আছে বাট ডাটাবেসে ডাটা যায় না। আমার ওই ইউএফটি 5 এমবি 4 ইউএফটি 8 এমবি 4 রে আবার ইউএফটি 8 এ কনভার্ট করা লাগে। তো এখানে জ্যাম্প ইউজ করলে এই প্রবলেমগুলো নাই। ঠিক আছে, প্রবলেমগুলো নাই আর তেমন কিছু না। ওয়েব সার্ভার, অ্যাপাচি সার্ভার, ওপেন এসএসএল, পিএসপি ভার্সন 8.2.12, পিএসপি মাই অ্যাডমিন, এই ডকুমেন্টেশন। এইখানে আমার কাজ কি, একটা ডাটাবেস ক্রিয়েট করা। এর এখানে যেগুলো আছে এগুলা কি ডিফল্ট, এগুলা ডিফল্ট মানে আগে থেকে টেস্ট, পিএসপি মাই অ্যাডমিন, পারফরম্যান্স স্কিমা, মাই এসকিউএল ইনফরমেশন, এগুলা ডিফল্ট ক্রিয়েট করা থাকে। আর উপরে কিছু অপশন আছে এগুলো দিয়ে ডাটাবেসে এক্সপোর্ট ইম্পোর্ট ডাটাবেস দেখা যায়। ঠিক আছে, ডাটাবেস কিন্তু এক্সপোর্ট করে নেওয়া যায়। কারণ আমার একটা ডাটাবেস আমি এখানে কাজ করলাম,
এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আমার বাসার পিসি, বাসাতেও তো একটা লোকাল হোস্ট আছে, ওইখানে গিয়ে কি করলাম, ইম্পোর্ট করলাম। তাহলে আমি সেম ডাটাবেস পাইতেছি, কারণ ডাটাবেস তো আর ওই গিটহাব দিয়ে শেয়ার করা যায় না ডিরেক্টলি, আপনার ওই ডাউনলোড করে শেয়ার করা লাগবে। ঠিক আছে, তো এখানে আমি প্রথম কাজ হলো একটা নতুন ডাটাবেস বানানো, তৈরি করা। এই যে উপরে দেখবেন নিউ লেখা আছে, এটা লোকাল হোস্টে এখানে নিউ লেখা থাকে, আর লাইভ সার্ভারে গেলে এই নিউটা আলাদা থাকে, এখানে নিউ থাকে না। ক্রিয়েট করা লাগে এক জায়গা থেকে, এখান থেকে জাস্ট আপনি কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, তো নিউ থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব আমরা। ডাটাবেসের নাম কি দিলাম, ধরেন ডি, ধরেন D105, শুধু D105 PHP। ঠিক আছে, অথবা আন্ডারস্কোর দিই। ঠিক আছে, D105 আন্ডারস্কোর PHP ক্রিয়েট। একটা ডাটাবেস কি করলাম, ক্রিয়েট করলাম, ভিতরে টেবিল এখন বানাই নাই। ঠিক আছে, জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এখন এই ডাটাবেসটা আমার এই ওয়েব ইয়ার সাথে কি বলে, এই প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে, কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য যেটা করা যায়, আমাদের কই ইন্ডেক্স পেজে আছে না, ইন্ডেক্স পেজে যাই। হ্যাঁ, এখন এই যে ইন্ডেক্স পেজের মধ্যে আমার কি দেওয়া আছে, ফাংশন ডট পিএসপি। তো আমার যদি আবার ইন্ডিভিজুয়াল পেজে পেজে আমি কি করি, কানেকশন করি, আমার সব পেজে যায় যায় কানেক্ট করা লাগবে না, সব পেজে ম্যানুয়ালি কানেক্ট করা লাগবে ডাটাবেস। এই জন্য আমরা নতুন একটা ফাইল নিব, এই ফাইলের নাম আবার কি দিব, হ্যাঁ, ডাটাবেস কানেকশন, অথবা এটার নাম দেওয়া হয় মোস্ট অফ দ্য টাইম কি, কনফিগ। এখানে কি থাকে, কনফিগারেশন, কনফিগারেশন গুলো থাকে, তাই এটার নাম দেওয়া হয় config ডট পিএইচপি। লারাভেলে একটা ফাইল থাকে, এটার নাম হলো ডট ইএনভি, এনভায়রনমেন্ট ফাইল। ওই এনভায়রনমেন্টের মধ্যেই মূলত কানেকশন গুলো থাকে। আর পিএইচপির ক্ষেত্রে কি থাকে, কনফিগ, কনফিগ ডট পিএইচপি। এখন কনফিগ ডট পিএইচপি তে মধ্যে আমার কাজ হলো আগে ডাটাবেসটা কানেক্ট করা। আগে ধরেন আমরা এখানে কানেক্ট করে নিই, ইন্ডেক্স পেজে যেহেতু আসি, এখানে আগে কানেক্ট করে নিই। কানেক্ট করার জন্য আমার কি কি লাগে, চারটা জিনিস লাগে। ঠিক আছে, এটাকে বলা হয় কি, মাই এসকিউএলআই কানেক্ট, মাই এসকিউএলআই কানেক্ট। আরেকটা কানেকশনও আছে, নাম শুনবেন হয়তো, ওটাকে বলা হয় পিডিও কানেকশন। ঠিক আছে, পিডিও কানেকশন। তো পিডিও কানেকশন অনেক সময় কল করতে ভেজাল হয়, আমরা এখানে ইউজ করব কি, পিএইচপি মাই এসকিউএলআই কানেকশন। ঠিক আছে, কারণ এটা শুধুমাত্র মাই এসকিউএল এর জন্য। আর পিডিও ইউজ করা হয় যখন আপনার আবার চেঞ্জ করা লাগে, অনেক সময় চেঞ্জ করে না ডাটাবেস, মাই এসকিউএল থেকে ধরেন আপনি নগরিতে যাবেন বা এসকিউলাইটে যাবেন, তখন। এখন তো আমরা চেঞ্জ করব না, সিকিউরিটি পারপাসেও ইউজ করা হয় অনেক সময়। ঠিক আছে, তো মাই এসকিউএল এ কানেক্ট করতে আমার কি কি লাগে, চারটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে, চারটা। একটা হলো আমার ডাটাবেসের হোস্ট, ডাটাবেসের হোস্ট। এরপর হলো আমার ডাটাবেসের ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম। এরপর হলো ডাটাবেসের পাসওয়ার্ড, এরপরে ডাটাবেসের নেম, ডাটাবেসের নেম। তো এগুলো যদি আমি ডিরেক্ট কানেক্ট করি, আমার কি হবে, অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে। এই জন্য আমি করবো কি, এখানে এগুলাকে আলাদা কিছু ভ্যারিয়েবলের মধ্যে নিব। কিসের মধ্যে, ভ্যারিয়েবল। প্রথমে নিলাম ধরেন ডিবি আন্ডারস্কোর হোস্ট, ডিবি আন্ডারস্কোর হোস্ট করবো। এখানে আমি দেখি কানেক্ট হয় কিনা, যদি কানেক্ট হয় পরে জাস্ট কপি করে ওখানে ফেলাই দিব, শেষ। নাহলে আবার ওখানে দিয়ে আবার ফাংশন কল করে এরপর আইসা বারবার চেক করা লাগবে। তো ডিবি হোস্ট কি, লোকাল হোস্ট, ডিবি হোস্ট লোকাল হোস্ট। এরপরে হলো কি আমার ডিবি ইউজার, ডাটাবেসের ইউজার, ইউজার নেম কি, লোকাল হোস্টের ক্ষেত্রে রুট, লোকাল হোস্টের ক্ষেত্রে ইউজার নেম সবসময় থাকে রুট। আর লাইভ সার্ভারে গেলে আপনি ইউজার নেম আপনার মতো ক্রিয়েট করে নিতে পারেন আপনার ডাটাবেসের নামের অনুযায়ী। ওখানে ডাটাবেস নামও ক্রিয়েট করে নেয়, ইউজার নেমও আলাদা ক্রিয়েট করে নেয়, পাসওয়ার্ডও ক্রিয়েট করে নেয়। এরপরে বললাম কি ডিবি, তাহলে পাসওয়ার্ড, ডিবি পাস বললাম, ডিবি পাস। পাসওয়ার্ড কি থাকবে, পাসওয়ার্ড কি দিব, লোকাল হোস্টের ক্ষেত্রে ডাটাবেসের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, কোনো পাসওয়ার্ডের দরকার হয় না অ্যাক্সেস করার জন্য। লাইভ সার্ভারে এক পাসওয়ার্ড দরকার হয় ডাটাবেসে কন্ট্রোল করার জন্য। আপনার কাছে ওয়েবসাইট থাকলেও ওই ওয়েবসাইট যে এই ডাটাবেসের সবকিছু চেঞ্জ করতে পারবে, ডাটাবেসে ডাটা অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, এটার জন্য একটা পারমিশন দেওয়া লাগে। ঠিক আছে, ওই জন্য
পাসওয়ার্ড লাগে। লোকাল হোস্টে পাসওয়ার্ড কি থাকবে? ব্ল্যাঙ্ক, খালি, কোনো পাসওয়ার্ড দরকার নাই। আরেকটা কি আছে? ডিবি নেম। ডিবি নেম, ডাটাবেসের নেম কি দিছি? নেম কি দিছি? d105 আন্ডারস্কোর পিএইচপি। তাহলে বলবো d105 আন্ডারস্কোর পিএইচপি, d105 আন্ডারস্কোর পিএইচপি। আমার কাছে চারটা জিনিস হয়ে গেছে। এখন আমি কি করব? ডাটাবেস কানেক্ট করব। ডাটাবেস কি করব? কানেক্ট করব। ঠিক আছে, যে MySQLi আন্ডারস্কোর কানেক্ট, এটার মাধ্যমে কি করা হয়? ডাটাবেস কানেক্ট করা হয়। এর মধ্যে আমার এই চারটা জিনিস সিরিয়ালি দেওয়া লাগবে। এটা কিন্তু আবার একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা জানেন? সিরিয়াল এলোমেলো হইলে কিন্তু কানেক্ট হয় না। প্রথমে কিসের নাম? লোকাল হোস্ট। লোকাল হোস্ট মানে প্রথমে আমার হোস্টের নাম, তারপরে আমার ইউজারের নাম, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডাটাবেসের নাম। এইটাই আমরা এখানে বলে দিলাম যে কানেক্ট ডিবি হোস্ট, তারপর কি ডিবি ইউজার, তারপরে কি ডিবি পাস। হ্যাঁ, ওখানে অলরেডি স্ট্রিং আকারে আছে, এরা ডিরেক্ট বলছে তো। না হইলে স্ট্রিং উঠায় দিব, না হলে কি করবো? স্ট্রিং উঠায় দিব। কারণ এটা হলো শিওর বলে দেওয়া যে আমার যে ভ্যারিয়েবলটা যাইতেছে স্ট্রিং আকারেই যাবে কিনা। ঠিক আছে, এখানে কোনো এরর আসে? এই যে MySQLi connect, no such host is known। ঠিক আছে, MySQLi PHP network get address DB host failed, no such host is known in। সে কোনো এরর? এরর আসে না। এখন এরর আসে না, আবার আমি বুঝতে পারছি না কানেক্ট হয়েছে কি হয় নাই। এটার ধরেন একটা নাম দিলাম কি কানেক্ট, কি দিলাম কানেক্ট, অথবা ধরেন কন, ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে না? এরপরে নিচে বললাম কি যে ইফ যদি কানেক্ট হয়, যদি কানেক্ট হয়, অথবা ধরেন যদি কানেক্ট না হয়, ইফ নট কন, তাইলে হয়তো বা ইকো করবে কানেকশন ফেল্ড, অথবা ডাটাবেস কানেকশন ফেল্ড, এরকম। ঠিক আছে, এলস সাকসেস। ঠিক আছে, ডাটাবেস কানেকশন সাকসেসফুল, তার মানে আমার ডাটাবেসটা কানেক্ট হইছে। এখন ডাটাবেসে যেটা হয়, কানেক্ট হইলে আমার দেখা দরকার নাই, না হইলে দেখা দরকার। হইলে আমার এই সাকসেসফুল লেখা, এটা কোনো ওয়েবসাইটে দেখছেন আজ পর্যন্ত? না, এইটা থাকে না। শুধুমাত্র কানেক্ট না হইলে কি ইউজ করছি? নট কানেক্ট। কিন্তু যদি কানেক্ট না হয় তাহলে বলবে কি ডাটাবেস কানেকশন ফেল। ঠিক আছে, এইবার 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 এই সম্পূর্ণ জিনিসটা আমি কই নিয়ে যাব? ডাটাবেস কিন্তু কানেক্ট হয়েছে, এখন এই জিনিসটা আমি নিয়ে যাব কই? ফাংশনে নাকি? না, এটা আমি রাখবো, একটা ফাইল বানাইছি না, কনফিগ। ঠিক আছে, config ডট পিএইচপি। ঠিক আছে না, config ডট পিএইচপি তে রেখা দিলাম। আর ফাংশন ডট পিএইচপি তে কি বললাম? ফাংশন ডট পিএইচপি তে কি বললাম? শুরুতে একটা বলে দিই, মানে সবকিছুর আগে এটা রাখি, যে ফাংশন গেট ডাটাবেস, এরকম না? গেট ডাটাবেস, এইখানে কি দিব? রিকোয়ার, রিকোয়ার
once require once config dot php config dot php আর এই get ডাটাবেসটা আচ্ছা তাহলে গেট ডাটাবেস যদি আবার সব পেজে আমি গিয়া কল করা লাগে ম্যানুয়ালি, কষ্ট না? তাহলে ফাংশন দরকার নেই, এটা আমি কি করব, ডিরেক্ট রিকোয়ার অটোমেটিক কি সব পেজে, যে সব পেজে কনফিগার মানে ফাংশন পিএইচপি আছে না সব পেজে, সব পেজের উপরে আছে না, তাহলে অটোমেটিক সব পেজের উপরে এটা কি চলে আসবে, রিকোয়ার ওয়ান্স কনফিগ ডট পিএইচপি। তাহলে আমার বারবার ওই গেট ডাটাবেস গেট ডাটাবেস গেট ডাটাবেস এটা করা লাগতেছে না, ঠিক আছে, কারণ হেডার ফুটার লাগে কিন্তু ডাটাবেস তো আমার সব পেজেই লাগতেছে, জন্য বারবার আমার গেট ডাটাবেস এটা করা দরকার নাই, ঠিক আছে। ডাটাবেসে ডাটাবেস অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ ডাটাবেস যেহেতু কানেক্ট হয়েছে, এখন আমার দরকার হলো কি ডাটাবেসের মধ্যে ডাটা পাঠানো না, ডাটা পাঠানো। তো আমি এই যে ইউজার টেবিল থেকে ডাটা পাঠাবো কোত্থেকে, অ্যাড ইউজার থেকে। অ্যাড ইউজার থেকে আমি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব আমার একটা ইউজার কি হবে, রেজিস্ট্রেশন হবে, একটা ইউজার রেজিস্ট্রেশন হবে, সিস্টেম হলো এটা। তো এটার জন্য আগে আমার দেখতে হবে যে আমার এখান থেকে কি কি ডাটা যাইতেছে, কি কি যাবে, নেম, ফোন, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার রোল যাবে এবং ফটো যাবে। তো ইউজার রোলটা আমরা ডিরেক্ট এখান থেকে পাঠাবো না, ঠিক আছে, ডিরেক্ট এখান থেকে পাঠাবো না, এখান থেকে যাবে বাট আসবে আলাদা একটা টেবিল থেকে, কারণ রোল চেঞ্জ করা লাগতে পারে না, সবসময় যে একই রোল থাকবে এমন তো না, আপনি একটা বানাবেন সব জায়গায় সেল করবেন, বিভিন্ন ওয়েবসাইটে ড্যাশবোর্ড কিন্তু সেম থাকে, কোম্পানির মালিক জানেও না আমার মতো ড্যাশবোর্ড আর কয়জনের কাছে সেল করছে, কিন্তু আপনি কি আর বলবেন যে আপনার মতো আমি সেম ড্যাশবোর্ড আপনারা সেল করতেছি, এটা তো বলবেন না যে আমি এক ড্যাশবোর্ড সেল করব, আপনি তারা বলবেন যে 1-6 মাস টাইম দেন আমি বানাই দিতেছি আপনারে, 6 মাসের মধ্যে 4 মাস ট্যুর দিয়ে আসবেন আর 2 মাসের মধ্যে বানাবেন, বানাবেন বলতে কাস্টমাইজ করে দিবেন। তো সব জায়গায় তো রোল সেম না, রোল কি সেম, যেন রোলের জন্য আলাদা টেবিল লাগবে। আপাতত ধরেন আমরা কি কি নিব, ধরেন নেম ফোন ইমেইলটা নিলাম, নেম ফোন আর ইমেইল, নেম ফোন আর ইমেইল, ঠিক আছে। তার জন্য ডাটাবেসে আগে একটা টেবিল ক্রিয়েট করে নিই, এই যে D105 পিএসপি এর ভিতরে কি নিব, একটা টেবিল, টেবিল নিলাম, ধরেন এটা কিসের জন্য, আমার ইউজারের জন্য না, নাম দিলাম কি ইউজার্স টেবিল, টেবিলের নাম কি ইউজার্স টেবিল, নাম্বার অফ কলাম আপাতত ধরেন 4টা কলাম রইলো আপাতত, পরে অ্যাড করব আবার, ঠিক আছে, 4টা কলাম। এই হচ্ছে 4টা কলাম, প্রত্যেকটা কলামে প্রত্যেকটা ইনফরমেশন যাবে। প্রথমে একটা কলাম দিলাম ধরেন আইডি থাকবে, আইডি, আইডি কি ইন্টিজার না, আইডি হলো কি ইন্টিজার, এবং এই আইডি কি ইউজার দিবে, ইউজারকে এখানে লেখা দিবে যে আমার আইডি 10 আইডি 20, তাহলে এটা কি অটোমেটিক আসবে না, যদি অটোমেটিক আসে এই যে পাশে দেখবেন লেখা আছে কি এআই মানে কি অটো ইনক্রিমেন্ট, এটা চেক মার্ক করে দিবেন, এটা কি চেক মার্ক করে দিবেন, আর এই অটো ইনক্রিমেন্ট করে দিলে কিন্তু অটোমেটিক কি হয়ে যায়, প্রাইমারি কি হয়ে যায়। তো আইডি হলো অটো ইনক্রিমেন্ট, এটা মানে আমি ইউজার অটোমেটিক যখন অ্যাড হবে এখানে অটোমেটিক 1 2 3 4 5 6 ভাবে ক্রিয়েট হইতে থাকবে, আমার ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। তারপরে কি আছে ইউজারের নেম, ইউজারের কি নেম, এখানে নেম, নেম কি টেক্সট না, টেক্সট মানে কি ভার্চার, ভার্চার মানে এখানে 1 2 3 4 হাবি জাবি হ্যাশ @abcd সব আসতে পারে। এরপর দিতে হয় কি লেন্থ, লেন্থ রাখলাম কত 50, মানে 50 ক্যারেক্টারের বেশি হয় না নরমালি নেম, ঠিক আছে। এরপরে নেমের পরে কি আছে আমার ফোন, নেমের পরে কি আছে এখানে কি নেমের পরে ফোন, তারপরে ইমেইল, তো নেমের পরে রাখলাম আমি ফোন, ফোনও রাখলাম কি ভার্চার, কারণ অনেক সময় যে +88 হাবি জাবি প্লাস হাইফেন এগুলো দেয়, ভার্চার হিসাবে রাখলাম, এটাও মনে করেন যে 50, এত বড় দরকার নেই, ফোন নাম্বার ম্যাক্সিমাম 20 ডিজিট, নরমালি 11 ডিজিট 20 রাখলাম। এরপরে কি ইমেইল, ঠিক আছে, ইমেইল রাখলাম, ইমেইলও দিলাম ভার্চার, ইমেইল ধরেন একটু বেশি রাখলাম, ধরেন 85 রাখলাম, ঠিক আছে না।
আইডি ইন্টিজার অটো ইনক্রিমেন্ট, নেম হলো কি বার্চার 50 ডিজিটের, ফোন নাম্বার বার্চার 20 ডিজিট, ইমেল বার্চার 50 ডিজিট, ঠিক আছে। এরপরে সেভ, সেভ করলাম। এই যে আমার ইউজার্স টেবিল, টেবিলে যখন ক্লিক করবেন দেখবেন কলামগুলো দেখাবে, এই যে কলাম। যখন ব্রাউজে যাবেন, এই যে আইডি, নেম, ফোন, ইমেল। এখন নিচে কোনো ইনফরমেশন নাই, যখন ইনফরমেশন আসবে একটা একটা নিচে নিচে বসতে থাকবে। এখন ইনফরমেশন পাঠানোর জন্য কি করা লাগে, কোন পেজ থেকে পাঠাবো, অ্যাড পেজ থেকে না, অ্যাড ইউজার থেকে, অ্যাড ইউজার থেকে পাঠাবো। এবার অ্যাড ইউজারের মধ্যে সর্বপ্রথম কাজ হলো আমার ফর্মটা খোঁজা, ফর্ম দিয়ে পাঠাবো না, এই যে আমার কি ফর্ম, এই যে ফর্ম। কোন মেথডে পাঠাবো, ডাটাবেসে, ডাটাবেসে ডাটা কোন মেথডে পাঠায়, পোস্ট মেথডে, ডাটাবেসে ডাটা পাঠায় হলো পোস্ট মেথডে, ঠিক আছে। আপাতত অ্যাকশন দরকার নেই। অ্যাকশনটা কখন ইউজ হয়, ধরেন আমি এই যে এখান থেকে ধরেন আমি ইনসার্ট করে দেবো এই পেজের মধ্যে পিএসপি কোড দিয়ে, এখন যদি আমি অন্য একটা পেজে রাখতাম এটা, তখন আমার অ্যাকশন কাজে লাগতো। তাহলে আমি অন্য একটা পেজের মধ্যে অ্যাড পাঠানোর কোডটা রাখলাম, পরে ওইটা অ্যাকশনটা জাস্ট এখানে ধরাই দিব, যে ক্লিক করলে ওই পেজে যাবে, গিয়ে দেখবে যে ডাটাবেস, ওইখান থেকে ডাটা চলে যাবে, ঠিক আছে। এখন সর্বপ্রথম কাজ হলো যেটা পোস্ট মেথডে পাঠাবো, ভালো কথা, পোস্ট মেথডে পাঠাবো। এইগুলা হলো আমার কি ইনপুট ফিল্ড, কই এই যে ইনপুট ফিল্ড, ফিল্ড ইনপুট ফিল্ড, আর নিচে একটা সাবমিট বাটন থাকবে, ইনপুট টাইপ কি সাবমিট, এটাতে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে, সাবমিট হবে। এখন পিএইচপি ডাটা পাঠায় কি ধরে, নেম ধরে। প্রত্যেকটা ইনপুট ফিল্ডের আলাদা আলাদা কি থাকে, নাম থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা কি থাকে, নাম থাকে। যেমন ধরেন এই যে ইনপুট ফিল্ড কি নেম, তার মানে এটা হলো আমার এই যে নেমের যে ইনপুট ফিল্ডটা, এই ফিল্ডটা, এইটার আমি একটা কি দিলাম, নেম দিলাম। এটার আমি ধর একটা নেম, এটা কিন্তু লেবেলে না, দিব কোথায়, ইনপুটের মধ্যে। এই যে নেম অ্যাট্রিবিউট আছে না, এখানে একটা নেম দিলাম, ধরেন ইউজার আন্ডারস্কোর ইউজার নেম, এটার নাম দিলাম ইউজার নেম। এরপরে ফোনের জন্য দিলাম কি ইউজার ফোন, ইউজার ফোন। ইমেইলের জন্য দিলাম কি ইউজার ইমেইল, নেম, ফোন, ইউজার, ইমেইল। এখন আমার কাজ হলো এই জিনিসগুলা, এই যে এখানে ইউজার যে ডাটাটা দিবে, এখানে ইউজার যে ডাটাটা দিবে এবং এইখানে ইউজার যে ডাটাটা দিবে, এই জিনিসটাকে একটা পোস্ট মেথডের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া, আগে নেওয়া, নেওয়ার পর এটা কি করব, আমি ডাটাবেসে পাঠাবো। আগে তো আমার নিতে হবে, আমার দেখতে হবে না ইউজার কি ডাটা দিছে। তার জন্য আমি কি করব, এখানে বলবো ডলার একটা কি নিলাম, ধরেন ইউজার নেম দিলাম, একটা ভেরিয়েবল নিলাম ইউজার নেম, ইউজার নেম ইকুয়ালস টু কি ডলার আন্ডারস্কোর কি মেথডে পাঠাইছিলাম, পোস্ট। এই পোস্ট মেথডটা দেখছি আমরা, এই যে এখানে একটা ছিল না ফর্ম হ্যান্ডলিং, একটা হলো কি গেট, আরেকটা পোস্ট, গেট মেথড আর একটা পোস্ট মেথড। এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্ট মেথডে নিবে কি আকারে নিবে, অ্যারে আকারে। অ্যারে আকারে কেন নিবে, কারণ এখানে ইউজার তুই শুধু নেম দিবে না, শুধু নেম দিবে, ইউজার নেম দিবে, ফোন দিবে, ইমেল দিবে, তারপরে সাবমিটে ক্লিক করবে। দ্যাট মিন্স তার তিনটা ডাটা একটা ইউজারের আন্ডারে, ঠিক আছে। এই জন্য এটাকে নেওয়া হয় কি মেথডে, অ্যারে আকারে, অ্যারে আকারে। এবার এই যে অ্যারের কি, যে ব্র্যাকেট দিয়ে কি করে অ্যারের কি ডিফাইন করা হয় না, এগুলো কি অ্যাসোসিয়েটিভ অ্যারে না, অ্যাসোসিয়েটিভ অ্যারের কি কোনগুলা, এই যে নেম যে দিলেন না, এই নেমগুলা কি অ্যাসোসিয়েটিভ অ্যারের অ্যারে কি যেগুলা, এই কিটা আমরা কি করব এখানে বলে দিব, ঠিক আছে। দ্যাট মিন্স ইউজার যেই ইউজার নেমটা দিবে, ওইটা পোস্ট মেথডে ফর্ম থেকে আইসা আমার কই সেভ হবে, ইউজার নেম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে, একটা ভ্যারিয়েবলের মধ্যে কি হবে, সেট হবে। সেম ভাবে আমি কি করলাম, ইউজার নেম, এরপরে দিলাম ধরেন ইউজার ফোন, ইউজার ফোন, এটা দিছিলাম না, এই নাম কিন্তু সেম টু সেম হওয়া লাগবে, আমি নেমে যে নামটা দিবেন সেম টু সেম হওয়া লাগবে, ঠিক আছে। না হলে কি করবেন, কপি করে নিয়ে যাবেন, ইমেল, ঠিক আছে, ইউজার ইমেল, অথবা ধরেন সেখানে শুধু নেমও রাখতে পারেন, নেম, ফোন, ইমেল। এখানে যে কোনো ভ্যারিয়েবল আপনি ধরতে পারেন, বাট এই দুইটা জিনিস সেম হওয়া লাগবে।
মানে আমার ইনপুট ফিল্ডের নেম আর এই যে $_ পোস্টের যে নামটা, ঠিক আছে, আসছে না? এখন আমার কাজ হইলো এই তিনটা ইনফরমেশন যে তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আছে এটা আমার ডাটাবেসে পাঠানো। ডাটাবেসে কি করা? পাঠানো। কোন ডাটাবেসে পাঠানো? ডাটাবেস তো কানেক্ট হয়েছে, কোন টেবিলে পাঠানো? ইউজার্স টেবিল। এটার জন্য কি করা হয়? ইনসার্ট করা হয়। এটার জন্য কি করা হয়? ইনসার্ট করা হয়। মাইএসকিউএল কি বলে এটাকে? ইনসার্ট কোয়েরি। ইনসার্টের মাধ্যমে পাঠানো হয়, ঠিক আছে। এটার জন্য করা হয় কি যে ইনসার্ট ইনটু, এরপরে কিসের নাম? টেবিলের নাম। এরপরে কিসের নাম? কলামের নাম। এই কলামগুলো কিসের কলাম? টেবিলের। এই যে টেবিলের কলামের নামগুলো আমরা জানি, নেম, ফোন, ইমেল। আইডি বাদ, আইডি তো অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। নেম, ফোন, ইমেল। এরপরে কি চাইছে? ভ্যালুস, মানে এই যে এই কলামের মানে টেবিল নেম, এই নামের এই কলামের মধ্যে কোন ভ্যালুটা যাবে, ঠিক আছে। এরপরে ভ্যালুস। এই দুটো কিন্তু সেম হওয়া লাগে, মানে চারটা, এখানে যদি চারটা প্যারামিটার থাকে এখানেও কিন্তু চারটা থাকা লাগবে, কারণ চারটা কলামে চারটা ডাটা থাকবে। আপনি বললেন এখানে এই চারটা কলামে ডাটা যাবে, ডাটা দিলেন তিনটা, কনফিউজ হবে না? এজন্য ভ্যালু ওয়ানটা যাবে কোথায়? কলাম ওয়ানে। ভ্যালু টুটা কলাম টুতে। ভ্যালু থ্রিটা কলাম থ্রিতে। এই জিনিসটা আপনি এখানে বললেন যে এটার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলেন, ইনসার্ট ভ্যারিয়েবলের মধ্যে। ইনসার্ট ভ্যারিয়েবলের মধ্যে কেন? যাতে আপনি পরে চেক করতে পারেন, ঠিক আছে। কি করতে পারেন? চেক করতে পারেন। এখানে আপনি বললেন যে ইনসার্ট ইনটু কোন টেবিল? ইউজার্স টেবিল। ইনসার্ট ইনটু ইউজার্স টেবিল না? ইউজার্স টেবিলের মধ্যে কিসের নাম চাইছে আমার? কলামের নাম। কোন কোন কলাম? নেম, ফোন অ্যান্ড ইমেইল। দ্যাট মিন্স নেম, ফোন, ইমেইল। নেম, ফোন, ইমেইল। এরপরে কি? ভ্যালু। সেগুলো কিন্তু বড় হাতের, ঠিক আছে। ইনসার্ট ইনটু ইউজার্স টেবিলের নেম, ফোন, ইমেইল। ইমেইলের মধ্যে কি দেওয়া লাগবে আমার? ভ্যালুস। ভ্যালুগুলা কি আমার ভ্যারিয়েবলের মধ্যে আছে, এই ভ্যারিয়েবল। এইখানে কিন্তু আবার আমাকে কি করে স্ট্রিং করে পাঠানো লাগে, কোটেশন দিয়ে পাঠানো লাগে, ঠিক আছে। এই গেল নেম। এরপরে কি যাবে আমার? ফোন। এই সিরিয়ালটাও কিন্তু সেম রাখতে হবে। এখানে যেমন নেমের ক্ষেত্রে নেম যাবে, ফোনের ঘরে ফোন যাবে, ইমেলের ঘরে ইমেইল যাবে, আগে পরে করা যাবে না। ইমেইল ডলার, ঠিক আছে। দ্যাট মিন্স ইনসার্ট ইনটু ইউজার্স টেবিলের নেম, ফোন এবং ইমেইল, এই কলামের মধ্যে এই ডলার নেম, ডলার ফোন এবং ডলার ইমেইলটাকে পাঠাইতে হবে, ঠিক আছে, পাঠাইতে হবে। এবার আমরা এখানে একটু চেক করে দেখি। না, সাবমিট বাটনের জন্য না। দাঁড়ান দেখি। সাইড বারের ডিজাইনটা একটু লম্বা করতে হবে, ঠিক আছে। যদি পোস্ট করে কেউ, পোস্ট করে মানে যদি ইউজার কোনো ডাটা দেয় আর কি, যদি ইউজার কোনো ডাটা দেয়, দিলে কি করবে? ওই ডাটাগুলাকে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবে, এরপরে গিয়ে ইনসার্ট করবে, এরপরে গিয়ে ইনসার্ট করবে। এবার এখানে ধরেন একটা নাম দিলাম, যে কি নাম দেব?
বলেন, আপনার নাম বলেন। হ্যাঁ, কি হোসেন? দিলাম এমডি মাহমুদ হোসেন। ফোন নাম্বার দিলাম, ইমেল দিলাম ডেমো অথবা mahmud@gmail.com। ঠিক আছে, বাকিগুলো তো এখন আর দেই নাই। দিলাম কি রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে আমার যেটা করা লাগবে, একটা মাই এসকিউএল কোয়েরি করা লাগবে। ধরেন আমরা বললাম যে কিউআর ডলার কিউআর ইকুয়ালস টু মাই এসকিউএলআই, দাঁড়ান এখানে না, এটা ইনসার্টের পরে, ইনসার্টের পরে যে ডলার কিউআর যে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম, যে মাই এসকিউএলআই কোয়েরি। কোয়েরির মধ্যে প্যারামিটার লাগে কয়টা? দুইটা। প্রথমটা হলো আমার কি, ডাটাবেসের কানেকশনের নাম কি ছিল আমার, দাঁড়ান কই গেল, কনফিগ। কনফিগের মধ্যে, আরে কনফিগ কই, এই যে কন, কন তা বলবো কোথায়, এখানে কোয়েরি, যে ডলার কন, আরেকটা কি ডলার ইনসার্ট, ডলার ইনসার্ট। ঠিক আছে, আবার ট্রাই করি। জন্য আমরা ব্যাক থেকে ঘুরে আসি, ওটাকে প্রিভেন্ট ডিফল্ট করে দিতে হবে পরে, যাতে রিলোড দিলে সাবমিশন আবার না নেয়। এই যে ডাটা আসছে, আইডি কত, 1, এটা অটোমেটিক আসছে। এরপরে আপনার নাম, এরপরে আপনার ফোন নাম্বার, এরপর ইমেইল অ্যাড্রেস, এরপর কি ইমেইল অ্যাড্রেস। তো এখানে আপনার দুটা জিনিস অবশ্যই আগে চেক করে নিতে হবে, ডাটাবেস কানেক্ট হয়েছে কিনা। যদি ডাটাবেস কানেক্ট হয় তারপরে ইনসার্ট হবে। এখানে আরেকটা ইয়ে রাখতে পারেন যে উম, এটার একটা ইফ কন্ডিশনে রাখা যায় না এখানে, হুম, যে ইফ, এখানে একটা ইফ ফেলাই দিলেন যে যদি উম, যদি ইনসার্ট হয়, যদি কি, যদি ইনসার্ট হয় অথবা যদি ইনসার্ট না হয়। ইনসার্ট যদি না হয় তাহলে ধরেন যে সেখানে ইকো করবে যে রেজিস্ট্রেশন ফেইল্ড, আর না হইলে রেজিস্ট্রেশন সাকসেসফুল। রেজিস্ট্রেশন কি সাকসেসফুল। এখানে নতুন একটা নাম দিলাম যে দিয়ে বললাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুল। ঠিক আছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। বুঝতে পারছি। এখানে আবার একটা প্রবলেম, এই জিনিসটা যদি এখানে দেই, দেখেন আমার ডিজাইন কই চলে আসছে। এটাকে আমরা আমি জায়গায় রাখতে পারি, ধরেন ইফটারে আমি এখানে না রেখা টেবিল কই, এই যে ফর্ম এখান থেকে না,
ফর্মের ভিতরে এই জায়গায় চেক করতে পারি না? আরে যন্ত্রণা। সেটা আপাতত এখানে থাকে, এটা আমরা পরে অ্যালার্ট দিয়ে দেখাবো না, কারণ এইভাবে অ্যালার্ট দেখলেও সুন্দর লাগে না। এটা দেখতে হবে কিসের ভিতরে? বুটস্ট্র্যাপের অ্যালার্ট আছে না? বুটস্ট্র্যাপের অ্যালার্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আনতে হবে। ঠিক আছে, দেখি যদি ইনসার্ট না হয় তাইলে ফেল দেখাবে, আর হইলে তাহলে এখানে কি দেওয়া উচিত হয়? কানেকশন, কানেকশন যদি ভুল হয় তাহলে তো এটা আসবেই না, কারণ ওই যে ওখানে রিকোয়ার ওয়ান্স কানেকশন দেওয়া ছিল না ইয়ার মধ্যে, ফাংশনের মধ্যে, এই যে রিকোয়ার ওয়ান্স, এখানে যদি কোনো ভুল হয় ডাটাবেস কানেকশনে, হ্যাঁ আনডিফাইন্ড ধরেন কনফিগ পিএইচপি, এই পেজে আসবে না। বুঝতে পারছেন? মানে আমি এই পেজে আসছি মানে আমার ডাটাবেস কানেক্ট হয়েছে সাকসেসফুলি, এই পেজ পর্যন্ত আমি আসতে পারছি মানে আমার ডাটাবেস ঠিক আছে। ঠিক আছে, হুম হুম, হ্যাঁ এইখানে হইতে পারে, তাই একই জিনিস এটা। ও হ্যাঁ, তাহলে এটাও দিতে পারেন, যে আপনার কানেকশন আর দুইটাই যদি ঠিক থাকে তাও একইভাবে কাজ করবে। ঠিক আছে, এবার এই যে এতটুকু পর্যন্ত যা করা হয়েছে এই কাজটা আপনারা করবেন। ঠিক আছে, পিসি চালু আছে না? ডাউনলোড দেন তাড়াতাড়ি। ঠিক আছে, সবাই ডাউনলোড দেন, ফাইলটা আপনাদের ড্রাইভে দেওয়া আছে, ড্রাইভের লিংক আপনাদের কাছে আছে না? বুঝি নাই। জিমেলে লগ ইন করা লাগবে না, এই ফাইলটা জাস্ট আপনারা ড্রাইভ লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় দেওয়া ছিল না? তাহলে একটা আহ, না নর্মাল ফোন না, কারণ পরের দিন তো এখান থেকে আবার আমার পরের কাজ করতে হবে না। এই জন্য প্রথমে প্রথমে বললাম না, এখন থেকে একটা পিসি ফিক্সড করেন যে আমি পরের প্রত্যেক ক্লাস ওই এক পিসিতেই বসবো। একটা সাইট ছিল, সাইটটার নাম মনে পড়তেছে না, কারো মনে আছে? এটাতে ডাটা ইনস্ট্যান্ট শেয়ার করা যায়, মানে অনলাইন নোটপ্যাডের মতো ছিল, বুঝছেন? মানে যখন এক্সাম হইতো না, রেকর্ডিং পজ করে